তাহলে এই ১ মাস থেকে ২ মাসের মধ্যে তার বাড়ির লোকের রোগ অসুখে পড়বে এবং বাড়ির থেকে বেরোবে যখন নানা রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে। সবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে এবং বাড়ির লোকের গায়ে আগুন লেগে যেতে পারে বা সুইসাইড করার সময় কেউ গায়ে নিজে আগুন লাগিয়ে মারা যায়। ঠাকুরের মাথার উপর পা দিয়ে উঠছি, ভগবান কি সহ্য করবে? ভগবান আমার মাথার উপর পা রাখতে পারে, আমি আশীর্বাদ পাবো, কিন্তু আমি ভগবানের মাথার উপর পা রেখে আমি যদি উপরে উঠি, ভগবান কখনো সহ্য করবে যে তুই আমার উপরে চলে যাচ্ছিস, আমার মাথার উপর পা রেখে দিয়ে যাচ্ছিস? তোকে উপরেই উঠতে দেবো না। ঠ্যাং ভেঙে রেখে দিলে উপরে উঠতেই পারবে না। অ্যাক্সিডেন্ট, ঠ্যাং ভেঙে যাবে। ওয়েস্ট নর্থ, পশ্চিম উত্তরে সেপটিক ট্যাঙ্কও করা উচিত, বাথরুমও করা উচিত। আরও এক জায়গায় করা যেতে পারে সেপটিক ট্যাঙ্ক। কোথায়? পূর্ব দক্ষিণ, ইস্ট সাউথে এখানে করা যেতে পারে। মানে এই জায়গাটা হচ্ছে সব থেকে বেটার, এই দুটো জায়গা সেপটিক ট্যাঙ্কের জন্য। মানুষ কি করে, জায়গা নেই বলে যায় এখানে বানিয়ে দেয়, এর উপরে আমি ঘর তুলে দেবো, দিলে কি হয়? বিপদ। আর কোন জায়গায় ঠাকুর ঘর করা উচিত না? সবার প্রথম সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিকে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন করা উচিত না। সেই বাড়ির লোক কিন্তু অ্যাক্সিডেন্টেই মারা যাবে পরপর। ভগবান তো ভগবানই হয়, সব ভগবান তো আমরা যেখানে আমার ভালো লাগবে সেখানে ভগবানকে বসাবো না? তাহলে কোনো জায়গায় বাড়িতে বসানোর দরকার নেই, মনের মধ্যে বসিয়ে রাখি না? আমার এখানে বসিয়ে রাখলেই তো সব থেকে ভালো। আমার ঠাকুর দেবতার পুজো পাঠ করা দরকার, আমি মন থেকে শুধু ভগবানকে ডাকবো। আমার বাড়িতে ঠাকুর দেবতা যে জায়গা নেই, পজিশন নেই, আমি রাখলাম না, আমি মনের মধ্যে ঠাকুর দেবতা রাখবো। তুমি বলছিলে না যে ঠাকুর দেবতা আমি যেখানে খুশি বসাতে পারি? কোথাও বসাতে হবে না, নিজের মনের মধ্যে বসি না, এখানে বসালে সব থেকে বড়। ঠাকুর ঘর বাড়িতে নয়, দরকারই নেই করার, তোমার যদি বাড়ির পজিশন খারাপ থাকে এখানে বসি। মৃত্যুটা কি কারণে হয়? বাড়িতে বিছানায় বসে যদি বারবার খায়, বাড়ির বিছানায় বসে যদি বারবার খাওয়া দাওয়া করে এবং সেই ঘরের মধ্যে যদি ঠাকুর দেবতা থাকে, সেখানে মাছ মাংস খাচ্ছে, সব খাচ্ছে খাটের উপরে, সেই নেগেটিভ সমস্যা একটা চলে আসে, তার জন্য একটা অপঘাতে মৃত্যু। আমার কাছে এসে বলছে আমার মাঙ্গলিক আছে, আপনি বলছেন বাস্তু না ঠিক করলে আপনার মাঙ্গলিক করে দেবো না। আমি তাড়িয়েও দিই অনেককে। কেন? বাস্তু যদি আমি ঠিক করে দিই, ব্যালেন্স বন্দনা করা থাকে, মাঙ্গলিক কাটালে ফাটাফাট কাজ হয়ে যায়। আমি এরকমও করেছি, একজনের বাস্তু ঠিক করলাম, বন্দনা করলাম, ব্যালেন্স করলাম, তার মাঙ্গলিক কাটিয়ে দিলাম। আমি বলে দিলাম ৩ মাস ২০ দিন টাইম দিয়ে দিলাম, তোমার বিয়ে হয়ে যাবে। ১৯ দিনের মধ্যে সম্বন্ধ ঠিকঠাক হয়ে গেছে, যেটা ৩৫ বছর অবধি তার হচ্ছে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে থাম্বনেলে দেখেছেন, আবারও এসছেন আমাদের সাথে দীপক স্যার বা দীপক শাস্ত্রী স্যার। তিনি আজকে আমাদেরকে বলবে সিঁড়ির ব্যাপারে। সিঁড়ির নিচে আমরা অনেক সময় কি করি, অনেক কিছু রেখে দিই। যেমন ধরুন রেখে দিই, বা ওখানে আমরা যেটা আপনাদের ভোজন বা ধরুন ঠাকুর ঘর বা ধরুন কোনো কিছু মুভ করার জিনিস হচ্ছে না, বা ধরুন কাপড় জামা বা যে স্টোর রুম বলতে গেলে যেটা আমরা বলে থাকি, সেখানে আমরা রেখে থাকি। সেটা কি কতটা ভালো, কতটা খারাপ? বা ধরুন আপনারা যখন গাড়ি রাখছেন, সাইকেল রাখছেন, এবং অনেকে আপনারা জানেন যে সিঁড়ির তলায় এগুলো রাখা হয়, তাহলে কি আমাদের সেই বাড়িটা বা বাস্তুতে কোনো প্রবলেম হবে? না, সেইটার কারণটাও স্যার বলেছে। এবং আপনারা বাড়ি বানাতে যাচ্ছেন, তার জন্য কিন্তু দীপক স্যারকে বা দীপক শাস্ত্রী স্যারকে কিন্তু ডাকতেই হবে। কেন? কারণ আপনার বাড়ি বা আপনার ফ্ল্যাট বা আপনি যেটা কমপ্লেক্স বানাচ্ছেন, যে প্রমোটাররা বানাচ্ছেন, কোন জায়গায় সিঁড়ি করলে বা কোন জায়গায় সিঁড়ির স্থানটা ভালো হলে ভালো হতে পারে বা সবার জন্য বেস্ট হতে পারে, তার জন্য আজকে দীপক শাস্ত্রী দীপক স্যার আমাদেরকে পুরোপুরিভাবে বলেছে। তার সাথে সাথে ধরুন বাড়ি তো বানাচ্ছেন, সিঁড়ি বানালেন, তারপর ঘরে ঢুকবেন, ঈশান কোণ যদি আপনার থাকে, সেই ঈশান কোণে যদি ঘর থাকে, সেখানে কি দিলে বা সেই কোণাটাতে কি রাখলে আপনার জীবন সব থেকে ভালো হতে পারে। ধরুন আপনার ভুল করেছেন, কিন্তু দেখছেন আপনার বাড়িতে কেউ আত্মহত্যা করছে, কেউ অপঘাতে মৃত্যু হচ্ছে, সেটা কি বাস্তুর জন্য? বা আপনি রাস্তাঘাটে, এখন তো বৃষ্টির সময়, রাস্তাঘাটে গেছেন, কারোর উপর বাজ পড়লো না, আবার আপনার উপর বাজ পড়লো, ভগবান কি আপনাকেই দেখতে পাচ্ছে? এটার কারণটাও নাকি বাস্তুর জন্য। তো এরকম অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু তার সাথে সাথে আমি এটা বলবো, স্যার কিন্তু একজন না, তার বংশে তিনি এখনো পর্যন্ত ৩ নম্বর বা আরও বেশি হতে পারে, সেটা পডকাস্টে বলা আছে, তিনি কিন্তু তন্ত্র সাধনায় রয়েছে। এই যে ৬ বছর ৭ বছরের তন্ত্র সাধনা করে যারা আপনাদেরকে ঠকিয়েছে, হ্যাঁ আমি জানি আপনাদের এরকম অনেকেই আছে যারা ঠকেছেন, সেই ঠকা থেকে বাঁচতে গেলে আপনাকে দীপক স্যারের সাথে কোনো কথা বলতে হবে। আর বেশি কথা বলবেন, স্যার যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা ব্লিঙ্ক করছে, এবং সারা বিশ্বের বাঙালির কাছে এইরকম পডকাস্ট আপনি যদি চান শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে বলুন, যাতে তারা তার নিজের জায়গাগুলো ঠিক করতে পারে। স্যার কিন্তু পুরো মানে এরকম না যে কৌশিক আমি এটা বললাম, ওই জায়গাটাতে আমি পরে বলবো, আমাকে ফোন করলে বলবেন না, সে কিন্তু তিনি করেননি।
তাই জন্য বলবো ডাইরেক্ট তার কাছে যাব, এবং আমার ওনার নাম্বার কিন্তু আমার এই কথা বলা শেষ হচ্ছে তারপর থেকে স্টার্ট হবে, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? খুব ভালো। স্যার, আগের পডকাস্টে আমরা কথা বলেছিলাম সব কিছু বিষয় নিয়ে। আজকে আমরা প্রথমে শুরু করবো স্যার, একটু বাস্তু নিয়ে কথা বলবো। স্যার, বাস্তুর প্রথম একটা আমি জিনিস অনেক বাড়িতে দেখেছি, সিঁড়ির তলায় বাথরুম, সিঁড়ির তলায় রান্নাঘর, যাতে একটু ওই জায়গাটা যাতে ফাঁকা না যায়, ওই জায়গাটা মানুষ ইউটিলাইজ করে দেয়। কিন্তু তার 2 বছর বা কয়েক মাস পরই দেখা যায় যে তার বাড়িতে নানান টাইপের প্রবলেম দেখা দিচ্ছে। এর কারণটা কি? এটা পুরোটাই বাস্তু প্রবলেম। মানে সিঁড়ি যেখানে হয়েছে, সিঁড়ির নিচটা সবসময় ফাঁকা রাখা উচিত। কারণ সিঁড়ির নিচ থেকে সিঁড়ি মানে কি, আমরা উপরের দিকে উঠছি, আমরা উপর থেকে তো নিচে নামছি, পরে নামবো, কিন্তু উপরে উঠছি মানে কি, ভালো জায়গায়। কেউ যদি ব্যবসা করে বা চাকরি করে, কি করবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে। সিঁড়িটা তাই উপর দিকে উঠছে। আর সিঁড়ির যে জায়গাটা, সেটা কোন জায়গায় হয়েছে সিঁড়িটা, সেটা আগে জানতে হবে। কোন দিকে হয়েছে, উত্তর দিকে, পূর্ব দিকে, না পশ্চিম দিকে, না দক্ষিণ দিকে, বা মিডিলে। প্রত্যেকটা পজিশন আছে যে কোন পজিশনে সিঁড়ি করলে ভালো হয়। যেমন যেখানে সেখানে যে কেউ সিঁড়ি করে দেয়, যেখানে সেখানে কিন্তু সিঁড়ি করা উচিত না। সিঁড়ি যদি উত্তর দিক দিয়ে করা হয় ভালো, খুবই ভালো। উত্তর দিক থেকে যদি সিঁড়ি করা হয়, বা পূর্ব দিক দিয়ে যদি সিঁড়ি করা হয়, মিডিল পজিশনে সিঁড়ি রাখা উচিত না, কারণ ব্রহ্মস্থানে সিঁড়ি তো রাখা উচিত না। তাহলে কি হবে, সেই ফ্ল্যাট বা বাড়িতে যে থাকবে প্রত্যেকেরই ক্ষয়ক্ষতি হবে। সে সবসময় ঋণের জ্বালায় কিন্তু দেবে থাকবে, উঠতে পারবে না। কারণ আমাদের মিডিল স্থান মানে কি বলা হয়, ওই জায়গাটা থেকে সব ব্রহ্মস্থান। তোমার মাথার উপর যদি কেউ পা দিয়ে সারাক্ষণ রেখে দেয় বা একটা বোঝা চাপি রাখে, তুমি কি চলতে পারবে সবসময়? তোমার কি হবে, সবসময় মনে হবে যেন মাথার উপর কি আছে, এটা নামলে ভালো, তাই না? তাহলে কি হবে, তুমি অন্য কাজও করতে পারো, কারণ মাথার বোঝা নেই তো তোমার চাপ। তেমন যদি সিঁড়ি ব্রহ্মস্থানে হয়ে থাকে, তাহলে সবসময় তার বাড়ির প্রত্যেকে, যারা ফ্যামিলি হেড অফ দ্য ডিপার্টমেন্টের আছে, তাদের মাথার উপর কিন্তু সবসময় চাপ থাকবে। দেনা শোধ করা, সংসার কি করে চালাবো, তারপরে চাপ থাকবে যে ঋণটাকে আমি কি করে শোধ করবো। এবার যে আসছি যে সিঁড়ির নিচে রান্নাঘর, বাথরুম, অনেকে করে, ঠাকুর ঘরও করে। হ্যাঁ। রান্না যে জায়গাতে আমরা রান্না করি, অনেকে জানে না যে রান্নার জায়গাটা কোথায় করতে হয়। সিঁড়ির নিচে করা মানে সেখানে মাছ, মাংস সব রকম রান্না হচ্ছে, এবং আগুন জ্বলছে। ঠিক আছে, আমি যদি উপরে ওঠার সময় আগুনের সামনাসামনি হই, আমার নিশ্চয়ই ভালো লাগবে না। লাগবে কি? একদমই না। বা ধরুন মাছ মাংস যদি থাকে, আমি পুজো দিতে যাচ্ছি উপরে, বা অফিসে যাব, উপর থেকে নিচে নামবো, সেখানে যদি দেখি যে আগুন জ্বলছে, তাহলে সেখান থেকে আমার তো ডিঙাতে হবে বা লাফ কাটতে হবে। সেই আগুনের এফেক্টটা তার শরীরের মধ্যে চলে আসবে। আর যদি সিঁড়ির নিচে রান্নাঘর হয়, তাহলে এই রান্নাঘরের মেন কারণগুলো হবে বাড়ির ঋণ, বাড়ির সবার সাথে সবার সম্পর্ক খারাপ, সব থেকে বড় হচ্ছে রোগ অসুখ। হেলদি জীবনযাপন করতে না, রোগ অসুখ লেগেই থাকবে, ওখান থেকে বেরোতেই পারবে না কেউ, হসপিটালে ভর্তি হবে। ধরুন নতুন বাড়ি করেছে বা নতুন বাড়ি কিনেছে, সে সিঁড়ির নিচে রান্নাঘরটা করেছে, তাহলে এই 1 মাস থেকে 2 মাসের মধ্যে তার বাড়ির লোকে রোগ অসুখে পড়বে, এবং বাড়ির থেকে বেরোবে যখন, নানা রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, সবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এবং বাড়ির লোকের গায়ে আগুন লেগে যেতে পারে, বা সুইসাইড করার সময় কেউ গায়ে নিজে আগুন লাগিয়ে মারা যেতে পারে। ওইটুকুর জন্য সিঁড়ির তলায় আমি রান্নাঘরে গেছি বলে? সামান্য সামান্য জিনিসের জন্য। তাহলে ওই জায়গাটা কি সবসময় ফাঁকা রাখবো? সিঁড়ির নিচে মানে মোর দেন টোটাল সারা জীবন ফাঁকা রাখা উচিত। ওখানে এমনকি একটা ড্রামও রাখা যাবে না, কোনো কিছু এক্সেস যা ভাঙা চোরা ছেঁড়া ফাটা কিছুই রাখা যাবে না। ওই জায়গাটা ফাঁকা রাখতে হয় সিঁড়ির নিচটা। এবার বলে স্যার সিঁড়ির নিচে কি কিছু রাখা যাবে না? দেখতে হবে সিঁড়িটা কোন দিকে হয়েছে। আর সিঁড়িটা ভুল করে কেউ পশ্চিম দিকে করে ফেলেছে, সিঁড়ির নিচে কিন্তু একটা বাইক রাখা যেতে পারে, একটা সাইকেল রাখা যেতে পারে, যেহেতু পশ্চিম দিক, শনির দিক, লোহার জিনিস রাখা যেতে পারে। বাট যেটা চালাবে না বা বন্ধ পড়ে আছে, ভেঙে গেছে বা খারাপ হয়ে গেছে, সেখানে সেটা রাখা যাবে না। বাইকটা খারাপ হয়ে গেছে, ওখানে ফেলে রেখে দিতে হবে না। চালু আছে বাইক বা সাইকেল চালু আছে, ওটাকে রাখা যাবে বা বের করা যাবে, যদি পশ্চিম দিকে সিঁড়ি হয়, শনির দিক। এবার যদি বলে যে উত্তর দিকে সিঁড়ি হলে স্যার কি রাখা যায় সিঁড়ির নিচে, হতেই পারে। তাহলে সিঁড়ির নিচে কি রাখা যাবে, চালের বস্তা রাখা যেতে পারে। শুভ শুভ চালের বস্তা রাখা যেতে পারে, খইয়ের বস্তা রাখা যেতে পারে, ধানের বস্তা রাখা যেতে পারে, শুভ। যদি বলে স্যার পূর্ব দিকে সিঁড়ি হয়েছে, তার নিচে কিছু রাখা যাবে,
নিশ্চয়ই রাখা যাবে, আরামসে রাখা যাবে। গ্যাসের ওভেনটা রাখা যায়, কিন্তু জ্বালানো যাবে না, ওটা রাখা যাবে। বা দেখা গেল ওখানে কোনো হলুদ রঙের কোনো একটা পাত্র রাখা যেতে পারে, তার মধ্যে যদি একটা কর্পূর, এক টুকরো কর্পূর, একটু ধান, একটু চাল, 5টা লবঙ্গ, একটা এলাচ দিয়ে রাখা আরও ভালো, খুবই ভালো। আর নাহলে সিঁড়ির নিচে পূর্ব দিকে যদি হয় সবুজ রং করে দিয়ে কিছু রাখার দরকার নেই, উন্নতি হবে। যদি দক্ষিণ দিকে সিঁড়ি হয়, দক্ষিণ দিকের হলে কোনো কিছুই রাখা যাবে না, আরও কোনো কিছু মানে কোনো আসবাবপত্র বা যে কোনো খেলনার জিনিস হোক, যাই হোক না কেন, কিছুই রাখা যাবে না, তাহলে আরও ক্ষয়ক্ষতি বেশি হবে দক্ষিণ দিকটা। কারণ আমরা দক্ষিণ দিক থেকে কিন্তু আমাদের ইনকামের রাস্তা ধরি, কারণ দক্ষিণ পূর্বে আমাদের কে থাকে? ধনলক্ষ্মী। আর দক্ষিণ দিকটা আমরা মা ধনলক্ষ্মী থাকে, এটুকুনি আমরা জানি, সেখান থেকে তিনি আমাদের ধন দেয়, মানে টাকা পয়সা দেয়। তাই এছাড়া যদি সিঁড়ি নিচে বাথরুম করে, বাথরুম করলে আরও ক্ষয়ক্ষতি হবে, কিডনি ড্যামেজ হতে পারে, ক্যান্সারের মতন রোগ হতে পারে, সারা জীবন বাড়ির পরিবারের স্কিনের রোগ থাকবে, সারা জীবন অভাব থাকবে, কেউ কারো কথা সহ্য করতে পারবে না যদি বাথরুম থাকে। সিঁড়ির নিচে সবসময় ফাঁকা রাখাই উচিত, কিছু না রাখাই উচিত, সে যেখানেই সিঁড়ি হোক না কেন। সিঁড়িটা হচ্ছে উপরে ওঠার জায়গা। যদি সিঁড়ির নিচে রান্নাঘর বাথরুম হয়, সে উপরে আর উঠতে পারবে না, নিচেই নেমে থাকবে, টেনে নামানোর চেষ্টা করবে। হ্যাঁ, নিচেই নেমে আসবে। যার ঘরে রান্নাঘরের নিচে বাথরুম রান্নাঘর আছে, মানে সিঁড়ির নিচে, সে দেখবে উপরতলায় থাকতে চাইবে না, সবসময় নিচেই বসে থাকবে, নিচেই টিভি দেখবে, নিচেই খাওয়া দাওয়া করবে। উপরে যেতে বলে হয়তো রাতে কোনো কষ্ট করে শোবার সময় যাবে, কারণ সে তো উপরে উঠতে পারছে না, তাকে আটকে দিচ্ছে, আগুন আটকে দিচ্ছে, জল আটকে দিচ্ছে, নেগেটিভ সমস্যা চলে আসে। রান্নাঘরে কি হয়? মাছ মাংস রান্না হয়, তাহলে নেগেটিভ সমস্যা চলে আসছে। আর বাথরুম থাকলে কি হয়? বর্জ্য পদার্থ আমরা ত্যাগ করছি, সেটাও নেগেটিভ সমস্যা চলে আসছে। তাই সিঁড়ির নিচে কখনো রান্নাঘর বাথরুমও করতে নেই, কোনো খারাপ ভারী জিনিস রাখতে নেই, বা সবসময় ফাঁকা থাক। হয়তো বাইক বা স্কুটি রাখা যেতে পারে, সেটা রোজ ব্যবহার করলে সেটা রাখা যেতে পারে। আর স্টিল নাও বাথরুম রান্নাঘর কি, ওখানে রোজই আমাকে রান্না করতে হচ্ছে, ওখানে থাকতে হচ্ছে না, ওটা ওখানে সরছে না, তাই না? গ্যাসের ওভেনও থাকছে, ঠিক সরছে না। বাথরুম তো সারাক্ষণই করে থাকবে, কারণ সবাই তো বর্জ্য পদার্থ করবে, তার জন্যে করা উচিত না। সিঁড়ি থাকা মানে বাড়ির নানা রকম, এমনকি অ্যাক্সিডেন্টও হতে পারে, মানে সিঁড়ির নিচে যদি বাথরুম রান্নাঘর থাকে। অনেকে আবার ঠাকুর ঘর করে দেয়। এবার একটা কথা বলি, যদি সিঁড়ির নিচে ঠাকুর ঘর হয়, আমরা সিঁড়ি থেকে উপরে উঠছি, তাহলে ঠাকুরের মাথার উপর পা দিয়ে উঠছি, ভগবান কি সহ্য করবে? আমি ভগবান আমার মাথার উপর পা রাখতে পারে, আমি আশীর্বাদ পাবো, কিন্তু আমি ভগবানের মাথার উপর পা রেখে আমি যদি উপরে উঠি, ভগবান কখনো সহ্য করবে যে তুই আমার উপরে চলে যাচ্ছিস, আমার মাথার উপর পা রেখে দিয়ে যাচ্ছিস? তোকে উপরেই উঠতে দেবো না, ঠ্যাং ভেঙে রেখে দিলে উপরে উঠতেই পারবে না, অ্যাক্সিডেন্ট, ঠ্যাং ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হবে, হাত ভেঙে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে, উপরে উঠতেই পারবে না। যাদের ঠাকুর মানে সিঁড়ির নিচে ঠাকুর ঘর আছে, তারা দেখো রোগ অসুখে ভুগছে, টাকা পয়সা সেখানে বেরিয়ে যাচ্ছে, তারা জীবনে উন্নতি করতে পারবে না, পয়সা ছিল সব নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু দেখেছি এটা। আমি খুব একজনের বাড়িতে খুব ভালোভাবে চিনি, তার বাড়িতে সিঁড়ির তলাতে ঠাকুর ছিল এবং পুজো হতো, প্রতি বছর একটা বড় পুজো হতো বললেই অনেকে চিনতে পেরে যাবে। সো তার কিন্তু বাড়িতে এখনো মানে এখন মন্দির হয়ে গেছে তারা আলাদা জায়গায়, কিন্তু তার সেই রোগের ব্যাপারটা কিন্তু এখন কন্টিনিউ আছে, থাকবেই। ওটা কিন্তু ঠিক হয়নি। আপনি এটা আমি জিজ্ঞেস করতাম যে যদি ঠাকুর ঘর করা হয় সত্যি কিন্তু করতে নেই। সিঁড়ির ঘর মানে সিঁড়ির তলায় যে ঘরটা থাকে, এবারে সে এমনকি সিঁড়ির নিচে কেউ থাকা উচিত না। সিঁড়ির নিচে হ্যাঁ, অনেকে না সিঁড়ির নিচে একটা বেডশিট পেতে শুয়ে থাকে, সে জীবনে উপরে উঠতে পারবে না, জীবনে উপরে উঠতে পারবে না, সে জীবনে কোনোদিন অভাব অনটন শেষ করতে পারবে না, সে মানসিক সবসময় টেনশন হয়ে চাপে থাকবে, মেন্টাল হয়ে যাবে। যারা সিঁড়ির নিচে আছে তাদের রোগ অসুখ লেগেই থাকবে, তার অভাব কোনোদিন দূর করা যাবে না। আমি অনেক 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 দেখেছি। বাস্তুতে লোককে আমাকে কেন নিয়ে যায়, অনেকে তো বলে আমি এই করে দেবো সে করে দেবো, আমাকে নিয়ে যায়, আমি এগুলোকে পুরো একদম বাতিল করে দিয়ে চলে আসি। যারা মেনেছে তারা উপরে উঠেছে, যারা মানেনি তারা শেষ হয়ে গেছে। দেশ বিদেশে অব্দি আমি বাস্তু করতে যাই, বিদেশের কথা ভাবো, দিল্লি বোম্বে কেউ সিঁড়ির নিচে কিচ্ছু রাখে না, সব ফাঁকা সবসময়, ওরা বাস্তুটাকে মানে। সিঁড়ির নিচটা ফাঁকা রাখাই উচিত, সে যেখানেই হোক। স্যার আমাদের যে এই আপনি বাড়ির ব্যাপারে বলছিলেন, এই বাড়িতে একটা জিনিস হয় দেখা যায় যে সেপটিক ট্যাঙ্ক, এটার জন্য বাড়িতে অনেক রকমের প্রবলেম হয়।
এবং আমি একজনের সাথে কথা বলেছিলাম, তার দাদা আত্মহত্যা করেছিল বলে নাকি সেপটিক ট্যাঙ্কের জন্য। তার বাড়িতে যে তান্ত্রিক বা যে তাহলে পণ্ডিত সে এসেছিল। যদি আত্মহত্যা করে থাকে, হুম। তাহলে তার সেপটিক ট্যাঙ্কটা থেকে থাকবে। ভালো করে শুনবে কিন্তু যে কীভাবে আত্মহত্যা করেছে। তার আমি বলছি মিলিয়ে নেবে যে হ্যাঁ দাদা ঠিক, আমি বললাম ঠিক কিনা। সেপটিক ট্যাঙ্ক দক্ষিণ পূর্ব মানে সাউথ ইস্টে ছিল। ঠিক বলছি কি না? দক্ষিণ পূর্বে ছিল, দেখো খেয়াল করো। এটা আমি বলতে পারবো না, তাও কিন্তু তুমি তার একটু বাড়িতে জেনে নিও। হ্যাঁ আমি জেনে পরের নেবো ওটা। পডকাস্টে আমি বলে দেবো যে হ্যাঁ নিশ্চয়ই ঠিক। নিশ্চয়ই। কারণ দক্ষিণ পূর্ব দিকে ছিল সেপটিক ট্যাঙ্ক, তার জন্য সে সুইসাইড করেছে। এবং শুধু তা না, দক্ষিণ পূর্ব দিকে যে সেপটিক ট্যাঙ্ক ছিল এবং দক্ষিণ পূর্ব দিকে যে তার যদি ঘর থেকে থাকবে, নিশ্চয়ই থাকবে একটা ঘর, সেই ঘরের কোনো জায়গায় একটা ঠাকুরের মূর্তি বা ফটো অবশ্যই থাকবে, তার জন্য সে সুইসাইড করেছে। থাকতেই হবে। এই সেপটিক ট্যাঙ্ক এমন খারাপ জিনিস, যদি আমরা ভুল জায়গা করি আমাদের লাইফ পুরো হ্যাক হয়ে যাবে। মানে প্যারালাইসিস তো হবেই, পন্ডেলাইসিস, সুগার, আর্থাইটিস, নানা রকমের রোগ, ক্যান্সার, এরকম রোগ হবে যদি সেপটিক ট্যাঙ্ক নর্থ ইস্ট উত্তর পূর্ব দিকে হয়। সেই বাড়ির লোকের ক্যান্সারে মারা যাবে একদম, সে বাঁচবে না, তার পরিবার এক এক করে ক্যান্সারেই মারা যাবে। বা শরীরের মধ্যে এমন হবে যে শরীরে, অনেকে বলে না যে শরীরে জল জমেছে, আমি ইঞ্জেকশন দিয়ে জল বের করে আসলাম, বলে না? হুম। তাহলে এই সেপটিক ট্যাঙ্কটা কোথায় হয়েছিল? উত্তর পূর্ব মানে ঈশান কোণে সেপটিক ট্যাঙ্ক হয়েছে। তার শরীরে জল জমবে, পা ফুলে যাবে, সেখান থেকে ইঞ্জেকশন দিয়ে জল বের করে, অনেকে বলে আমার এই জল বের করে আসলাম, বুঝতে পারছে না কেন রোগ হয়েছে। সেপটিক ট্যাঙ্কটা নর্থ ইস্ট মানে উত্তর পূর্ব দিকে আছে। সেপটিক ট্যাঙ্ক যদি এবার বলি যে দক্ষিণ পূর্বে, দক্ষিণ পশ্চিমে যদি থাকে, তাহলে তাদের বাড়ির সবার রিলেশন খারাপ হয়ে যাবে। সবার আগে ভাই ভাইয়ের মধ্যে মারপিট, ঝগড়া, ঝামেলা, খুনোখুনি অব্দি হয়ে যেতে পারে, মার্ডার অব্দি হয়ে যেতে পারে ভাই ভাইয়ের হাতে, বা বোন ভাইয়ের হাতে, বা দাদা বোনের হাতে, এরকম হতে পারে। বাবা ছেলের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে দক্ষিণ পূর্বে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে। এবার বলবো উত্তর পূর্ব দিকে যদি, বা উত্তর পূর্ব তো বলে উত্তর পশ্চিম মানে নর্থ ওয়েস্টে যদি থাকে সেপটিক ট্যাঙ্ক, তাহলে কি হতে পারে? সে সব সময় অভাবে পড়ে থাকবে এবং তার স্কিনের রোগ থাকবে, ফ্যামিলির পুরো সবার স্কিনের রোগ থাকবে, ঠোঁট ফাটা, অনেকে দেখবে যে হাত ফাটা, পা ফাটা, এগুলো হচ্ছে যদি উত্তর পশ্চিমে যদি কারোর বাথরুম থাকে, মানে বাথরুম না, সেপটিক ট্যাঙ্ক। এই সেপটিক ট্যাঙ্ক যদি ওখানে থেকে থাকে, রোগের বাসা বেঁধে যাবে তার বাড়িতে, ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়বে এবং তার বাড়িতে চুরি ছেঁচড়াম হতে পারে। অনেকে বলে না আমার বাড়িতে চুরি হয়েছে, তার বাড়িতে উত্তর পশ্চিম দিকে সেপটিক ট্যাঙ্ক আছে, তার বাড়িতে চুরি হয়েছে। এই যে দক্ষিণ পশ্চিম যেটা বললাম, যদি ওখানে যদি সেপটিক ট্যাঙ্ক থাকে, আগে বললাম না, ওখানে থাকলে তাদের বঙ্কাইটিস টাইপের রোগ হবে, প্যারালাইসিসের মতন হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যাবে, প্রত্যেকের বাড়ি কিডনির সমস্যা থাকবে, সুগারের সমস্যা থাকবে এবং ঋণের জ্বালায় জর্জরিত থাকবে যদি দক্ষিণ পূর্ব দিকে সেপটিক ট্যাঙ্ক থাকে। এবার প্রশ্ন আসতে পারে স্যার তাহলে কোথায় আমি সেপটিক ট্যাঙ্কটা করব? এতগুলো জায়গা বলছি, সিস্টেম আছে। সেপটিক ট্যাঙ্ক প্রথম যেটা প্রযোজ্য সেটা হচ্ছে পশ্চিম উত্তরে, ওয়েস্ট নর্থে, পশ্চিম উত্তরে সেপটিক ট্যাঙ্কও করা উচিত, বাথরুমও করা উচিত। আরও এক জায়গায় করা যেতে পারে সেপটিক ট্যাঙ্ক, কোথায়? পূর্ব দক্ষিণ, ইস্ট সাউথে, এখানে করা যেতে পারে। মানে এই জায়গাটা হচ্ছে সব থেকে বেটার, এই দুটো জায়গা সেপটিক ট্যাঙ্কের জন্য। মানুষ কি করে, জায়গা নেই বলে যায় এখানে বানিয়ে, এর উপরে আমি ঘর তুলে দেবো, দিলে কি হয়? বিপদ, সারা জীবন অশান্তি, টাকা দেনার জ্বালায় জর্জরিত, ঋণের জ্বালায় জর্জরিত, মারপিট, অশান্তি, অবৈধ সম্পর্কে জড়িয়ে। সেপটিক ট্যাঙ্ক যদি ভুল করে, ভালো করে শুনবে কিন্তু, ভুল করে যদি একটা জায়গায় হয়ে যায়, তাহলে সেখানে অবৈধ সম্পর্কে বাড়ির লোক জড়িয়ে পড়বে। কোথায় জানো? নর্থ ইস্টে যদি হয়ে যায় সেপটিক ট্যাঙ্ক, সেই বাড়ির ফ্যামিলির যে কেউ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বে, স্বামী হোক বা স্ত্রী হোক বা বাড়ির, যেটা আমরা পরকীয়া বলে থাকি। পরকীয়ায় জড়াবে। আর সব থেকে বড় কথা, এখানে পরকীয়াতে জড়াতে গেলে এটা তো মানে সাউথ আর ওয়েস্ট
এখানেও থাকলেও পরকীয়ায় জড়িত হবে। বাইরের পুরুষের প্রতি মন থাকবে বাড়ির মেয়ের বা বাড়ির মহিলা, হুম। আর বাড়ির পুরুষের বাইরের হচ্ছে মেয়েদের প্রতি, ছেলেদের প্রতি এরকম এ থাকবে। এমনকি আকৃষ্ট টান থেকে। হ্যাঁ, যদি সেপ্টিক ট্যাঙ্কটা যদি উত্তর পশ্চিমে হয়ে উত্তর পশ্চিমে যদি হয়ে যায় বা উত্তর দিকেই হয়ে গেল সেপ্টিক ট্যাঙ্ক, হুম হুম। তাহলে দেখবে মেয়েরা মেয়েদেরকে বেশি ভালোবাসতে শুরু করবে বাইরের, ছেলেরা বাইরের ছেলেদের প্রতি আকৃষ্ট হবে, যাকে বলা হয় হোমোসেক্সুয়াল, হোমো টাইপের হয়ে যাবে বাড়ির ছেলেরা, লেডিস পনা, লেডিস ভাব, মেয়েদের মতন কথা বলা, মেয়েদের মতন চলাফেরা, যদি উত্তর দিকে সেপ্টিক ট্যাঙ্ক হয়ে যায়। তুমি দেখো যাদের বাড়িতে এরকম হোমো কেউ আছে বা এরকম মেয়েদের মতন কথা বলে বা মেয়েদের স্টাইলে সবসময় ঘোরে, লিপস্টিক পরে, দেখবে তাদের বাড়ি সেপ্টিক ট্যাঙ্ক উত্তর দিকে আছে। দক্ষিণ দিকে থাকলে তো আরো খারাপ, ঋণ তো ঋণে মানে জর্জরিতই থাকবে। আচ্ছা, আপনি তো বলছেন এগুলো বাড়ির হিসাবে। হুম, ধরুন ফ্ল্যাটে, আমরা যেমনি এখন আছি ফ্ল্যাটে একটা, ফ্ল্যাট তো অলরেডি কেউ বানিয়েছে হবে ধরুন, হুম। তো সেখানে যদি এটা হয় তো সেটা কোনো রকম কি করা যাবে? এইবার যখন ফ্ল্যাটে করেছে হুম। সেই ফ্ল্যাটের হিসাবে যেদিকে করেছে সেই দিকে যাদের ফ্ল্যাটগুলোর রুম হয়েছে, হুম। রুম আছে, তারা বিপদে পড়বে। কারণ ফ্ল্যাট মানে তো প্রত্যেকের আলাদা আলাদা ফ্ল্যাট, হুম। ওটা তো বাড়ি নয়, ফ্ল্যাট। তাহলে এবার দেখা গেল সেপ্টিক ট্যাঙ্কটা প্রোমোটার ভুল করে নর্থ ইস্টে করেছে। নর্থ ইস্টে যাদের যাদের বাড়ি আছে, মানে ঘর রুম আছে, তারা তারা প্রত্যেকে সাফারিং করবে, বিপদে পড়বে। যেগুলো বললাম সেগুলোতে তারা মানে খারাপ সময় আসবে তাদের, বা বিপদে পড়বে, বা কারোর সাথে সম্পর্ক ভালো রাখতে পারবে না, খারাপ হয়ে যাবে। একই যা যা বললাম তাই তাই তাদের ঘটবে। দেখা গেল ওই ফ্ল্যাটের মধ্যে, অথচ যাদের রুম দক্ষিণ পূর্ব দিকে রয়েছে বা দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে বা পশ্চিম দিকে আছে বা দক্ষিণ দিকে আছে, উত্তর দিকে আছে, তারা ভালো থাকবে। যদি ওই নর্থ ইস্টের মধ্যে যাদের পড়ে যাবে, উত্তর এবং উত্তর পূর্ব দিকে যাদের বাড়ি মানে ফ্ল্যাট পড়ে যাবে, তারাই বিপদে পড়বে ওই সেপ্টিক ট্যাঙ্কের জন্য। একটা মানে পুরো বাড়িতে কয়েকটা জিনিসের জন্য কয়েকটা লোক ভালো আছে আর কয়েকটা লোক খারাপ আছে। একদম। এই একটা কথা প্রশ্ন বলি, যে তাদের অশ্ব বা ফিস্চুলা হয় বলে না, হুম হুম হুম। হয়তো হ্যাঁ হয়। তাদের ফ্ল্যাটের নিচে তুমি গিয়ে দেখো সেপ্টিক ট্যাঙ্ক কোথায় আছে, নর্থ ইস্টে আছে, উত্তর পূর্ব দিকে আছে বা হুম। দক্ষিণ পূর্ব দিকে থাকবে, সাউথ ইস্টে থাকবে। গিয়ে গিয়ে তুমি দেখে নেবে, মানে যাদের যদি হয়ে থাকে। স্যার এটা তো শারীরিক রোগ, রোগটা তো আমি রোগ, ঠিক করতে পারবো হ্যাঁ, আমি। ঠিক করতে পারবে, কিন্তু সেই রোগটা তুমি নানা রকম ওষুধ খাচ্ছ, হ্যাঁ। কিছু করছো, কিন্তু কিছুদিনের জন্য ঠিক থাকছে, পুরো ঠিক হচ্ছে না। হ্যাঁ। এবার জায়গা নর্থ ইস্ট মানে ঈশান কোণ, তো সেখানে তো মানে ঠাকুর দেবতার স্থান, সেখানে সেটা যদি পড়ে থাকে তার বাড়ির সব লোক এই জন্যই তার সাফারিং হবে। লোকে বলে যে রোগ অসুখ কোত্থেকে আসে, এই নর্থ ইস্টে যদি বাথরুম বা রান্নাঘর থাকে বা সেপ্টিক ট্যাঙ্ক, ক্যান্সারে কেন ভুগবে লোকে? তারও তো কিছু কারণ আছে। প্রত্যেকটা জায়গার পার্ট বাই পার্ট আমাদের শরীরের সাথে একটা হিসাব থাকে, প্রত্যেকটা। আমাদের শরীরের লিভারে যদি আমি হিসাব করি, তাহলে আমি কোন জায়গায় ধরবো? পূর্ব উত্তর, পূর্ব উত্তরের জায়গাটা কে থাকে? বৃহস্পতি। বৃহস্পতি মানে লিভার। এবার সেখানে যদি বাথরুম করি, কি হবে? আমার লিভারটা ড্যামেজ হয়ে যাবে, লিভার খারাপ হয়ে যাবে, লিভার সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে, প্রচুর প্রমাণ আছে। একটা একটা শরীরের অর্গানগুলো যেগুলো আমাদের, সেগুলো প্রত্যেকটা বাড়ির বাস্তুর সাথে সব জায়গায় হিসাব আছে। আমি আজকে যেখানে একটা জমি কিনবো, সেই জমির ডেট অফ বার্থটা আজকে নেবো, মানে আজকে এই সময় জমিটা আমি রেজিস্ট্রি করলাম, হুম। আজকে ডেট অফ বার্থটা নেবো আর ওই সময় টাইমটা নিলাম যে এই সময় রেজিস্ট্রি হয়েছে। তুমি ওটা ল্যাপটপে বের করবে, করে দেখবে তার রাশিও বেরিয়ে গেছে, লগ্ন বেরিয়ে গেছে, তার গণ বেরিয়ে যাবে। তোমার এই ফ্ল্যাট আছে ধরো, তুমি যে ফ্ল্যাটে বা বাড়িতে থাকো, সেই ফ্ল্যাট বা বাড়ি যেদিন কিনেছো বা যেই সময় কিনেছো, সেটা তুমি ল্যাপটপে ফেলে বিচার করে দেখো, তার রাশি আর লগ্ন বেরিয়ে যাবে। যেমন আমাদের ভারতবর্ষের রাশি কি জানি না। জানা নেই, না, আমি কিন্তু আর ভাবিনি পডকাস্টে ভারতবর্ষের কেউ এসে বলতে পারবে না, না বলেনি, মানে অন্য জায়গায় হয়তো বলেছে, বলেছে, প্রশ্ন কিন্তু করা আমি হয়েছে। আমি এই প্রশ্নটা কোনদিন করির ভেতরেই আসিনি। মকর রাশি, আমাদের ভারতবর্ষ মকর রাশি। একদম। তার জন্যই এত সমস্যার মধ্যেই মাঝে মাঝে থাকে। মকর রাশি। আমেরিকার কি? সিংহ রাশি, আবার কিছুটা মকর রাশিও আছে। তাই আমেরিকা এরকম সবার উপরে থাকে। বুঝতে হবে কার কি রাশি। প্রত্যেকটা দেশের, আমাদের দেশ যখন, ভারতবর্ষ যখন নাম হয়, তখন সেই সময় না মানে সময়, ডেট অফ বার্থ দিয়ে দেখা গেলে তার রাশি হচ্ছে মকর রাশি। তা আমি যখন ফ্ল্যাট কিনবো, সেই দিনের সময়টা, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমি যদি ল্যাপটপে বিচার করে দেখি বা ছক করে দেখি, তার রাশি বেরিয়ে যাবে।
এবার সেই রাশির সাথে যদি তোমার রাশি ম্যাচ করে গেছে, হ্যাঁ তাহলে একটা কথা বলি, সেই বাড়ি যেখানে যা খুশি থাক, ভুল থাক, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো না কোনো কারণে তুমি সেখান থেকে উতরে যাবে, কারণ তোমার রাশি তার রাশি তো ম্যাচ করে গেছে। তোমার সিংহ রাশি, আর দেখা যায় যে তোমার গিয়ে পড়ে গেছে যে কর্কট রাশি, তাহলে তোমার বাড়িতে তো ক্যান্সারে মারা যেতেই পারে, রোগ অসুখ, মারপিট, অশান্তি, ঋণের জ্বালায় জর্জরিত থাকবে। এরকম আগে আলোচনা হয়েছে? না হয়নি। না, জীবনে হয়নি, আমি প্রথমবার শুনছি হ্যাঁ, এটা। মানুষের প্রত্যেকটা রোগ অসুখ আমাদের বাড়ির ভিতর থেকে আসে। ওর জন্য আগে বলা হয়, আমি বলি যে আগে বাস্তু ঠিক করতে হবে, বাস্তু বন্দনা, বাস্তু ব্যালেন্স করুন, এবং আমাদের মতন লোককে দিয়ে আগে বা জমি কিনে সেই জমিটাকে আগে পুজো পাঠ করে নিন, তারপরে আমাদের মতন ছক করে আমরা যেরকম ছক করে দিই, দেওয়ার পরে ইঞ্জিনিয়ারকে দিয়ে দিই, হুম। বাড়ি করুক, সেই বাড়িতে সবসময় শান্তিময় জীবনযাপন থাকবে। দুবাই, বোম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর এসব জায়গায় গিয়ে লোক কেন যায়? ওখানে কেন এত পয়সা? তারা বাস্তুটা মেনে চলে। আরে বাস্তু যদি ঠিক থাকে, তোমার ক্লায়েন্টের অভাব হবে না। আজকে আমি তোমার কাছে এসেছি পডকাস্ট করতে, তাই না? একটা তোমার রুটি রোজগারের ব্যাপার আছে, আমারও আছে, এবং লোকে আমাদেরকে দেখছে চ্যানেলটা। এই চ্যানেলটাকে গ্রোথ করতে গেলে আমার বাস্তুটাকে ঠিক করতে হবে। আমি কোথায় বসবো, কৌশিক কোথায় বসবে, বসলে আমাদের এই পডকাস্টটা হিট হবে কি করে? হুম। হিট হবে আমি যখন ঠিক জায়গায় বসবো, আর কৌশিক যখন ঠিক জায়গায় বসবে, দীপক শাস্ত্রী ঠিক জায়গায়, আর কৌশিক যখন ঠিক জায়গায় বসবে, তখন পডকাস্টটা হিট হবে। কোন রং রুমের মধ্যে হবে? যদি রুমের রং যদি ক্রিম কালার হয়, তাহলে সোনার সোহাগা। দেখতেও পাচ্ছেন আপনি। হ্যাঁ, ক্রিম কালার হয়ে গেছে হুম। এই জায়গাটা, সম্পর্কটা সবার সাথে ভালো থাকবে, তো রোগ অসুখ অনেক কমে যাবে, এবং যারা পডকাস্ট করতে আসবে তাদের মনটা তোমার দিকে ভালো থাকবে, যে না কৌশিকদার চ্যানেলে করলে কোথায়, আর কৌশিকের চ্যানেলে করবো, বা কৌশিকদার চ্যানেলে করবো পডকাস্ট। কারণ লোকটা ভালো, মনটাও ভালো, এবং সম্পর্কটা ভালো হয়েছে। কেন? রুমটা ভালো, রুমের রংটা ঠিক আছে, সাজানো গোছানো এবং ঠিক পারফেক্ট। থ্যাংক ইউ স্যার। স্যার আমি একটা জিনিস আপনাকে জানতে চাইবো স্যার, অনেকে আছে কি করে যে পুজোর যে ঘরটা হয় অনেক সময় ভুল জায়গায় হয়ে যায়, যার জন্য কিন্তু ফ্যামিলিতে প্রবলেম হয়, এমনকি আপনার মারাও যেতে পারে। মারাও যেতে পারে। স্যার আপনি, আমার মনে আছে কিনা, এর আগের বার যখন এসেছিলেন আপনি আমার ঈশান কোণে আপনি বলেছিলেন একটা তুমি ইয়ে লাগিয়ে দাও, একটা সিংহাসন লাগিয়ে দাও, দেখো তোমার কি হয়। হুম। আমার একটা প্ল্যান চলছে একটা ওরকম কিছুই, তা আমি এখানে রিভিল করতে চাই না পুরো ব্যাপারটা, কিন্তু আপনি দেখেছিলেন, আপনি আমি এই দেখেছি। মানে এইটুকুর জন্য সময় দিয়ে আপনি বলে দিয়েছিলেন যে কৌশিক তুমি এটা করতে পারো। স্যার যারা আজকে শুনছে দর্শকরা, তারা কি করবে, যাদের অলরেডি সিংহাসন বানিয়ে নিয়েছে, ঘর বানিয়ে নিয়েছে, কোন দিকটা ভালো কোন দিকটা ঠিক বা ভুল আপনি একটু বললে ভালো হতো। এটা খুব ভালো প্রশ্ন, কারণ সামান্য তোমার ছিল খারাপ, আমি বলেছি এই জায়গাটা এরকম করে দিলে তোমার বেটার হুম, হবে। ঠিক। তুমি বাড়ির রং, ঘরের রংটা করে বুঝতেই পারছো যে বেটার। সব থেকে বড় কথা হচ্ছে ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন হুম। নর্থ ইস্টে করা ভালো। নর্থ ইস্ট বা নর্থ ইস্টে করলেই হবে, হুম। বা ইস্ট নর্থে করলেই হবে। 31 ডিগ্রি থেকে 52 ডিগ্রির মধ্যে যদি কেউ ঠাকুর ঘর করে নর্থ ইস্টে, মানে উত্তর পূর্ব দিকে, তাহলে তার বাড়িতে কোনো রকমের রোগ অসুখ আসে না, অভাব-অনটন হয় না, যত বিপদ আসুক ভগবান তাকে রক্ষা করে নেবে। আর কোন জায়গায় ঠাকুরঘর করা উচিত না? সবার প্রথম সাউথ ইস্ট, দক্ষিণ পূর্ব দিকে ঠাকুরঘর বা ঠাকুরের সিংহাসন করা উচিত না। সেই বাড়ির লোক কিন্তু অ্যাক্সিডেন্টেই মারা যাবে পরপর, এই থাকে পুজো হয়। ঠাকুরঘর করা যেতে পারে আর একটা জায়গায়, ভালো জায়গা, ভালো পজিশন, সেটা হচ্ছে পশ্চিম দিক। বাড়ির বা ফ্ল্যাটের আমার যেটা পশ্চিম দিক পড়ছে, সেই পশ্চিম দিক আমি বাড়ির সিংহাসন, ঠাকুরের সিংহাসন রেখে পুজো পাঠ করতে পারি, বা ঠাকুর ঘর করা যেতে পারে পশ্চিম দিকে। আর নত নর্থ ইস্ট, মানে উত্তর পূর্ব দিকে ঠাকুরের সিংহাসন বা ঠাকুর ঘর করা উচিত, বাদ বাকি কোনো জায়গায় করা উচিত না। বিশেষ করে দক্ষিণ পূর্ব তো নয়। বাড়ির লোক অ্যাক্সিডেন্টে মারা গেলে সেই বাড়িতে ঢুকে দেখলেই বোঝা যাবে যে দক্ষিণ পূর্ব দিকে কোনো না কোনো ঠাকুরের মূর্তি বা ঠাকুরের ফটো লাগানোই আছে, পুজো হোক আর না হোক। অ্যাক্সিডেন্ট ঠাকুরকে আমি সবসময় কোথায় রেখেছি? দক্ষিণ পূর্ব দিক। মানে কি? সেখানে হচ্ছে আগুন, অগ্নিকন্ত। অগ্নি মানে কি? আগুন। আগুনের মধ্যে যদি আমাদের একটু সামান্য আগুন লাগলে আমরা ছ্যাঁকাকে উড়ে বাবা ডেটল লাগাই, বা আমরা কোনো ভ্যাসলিন লাগাই, যাই হোক লাগাই তো, মলম লাগাই, ডাক্তারের কাছে ওষুধ এনে খাই। আর সেখানে আমরা ঠাকুরের ফটো বা ঠাকুরের মূর্তি
আগুনের মধ্যে বসিয়ে রেখেছি, ঠাকুর তো সবসময় আগুনেই জ্বলছে, তোমার কতটা হেল্প করবে? সে হেল্প করতে পারবে না, সে তো আগুনে জ্বলছে। তুমি যদি আগুনে পুড়তে থাকো, তুমি অন্যজনকে বাঁচাতে পারবে না, তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। নিজেকে বাঁচাবো। ঠাকুর নিজেকে সেভ করার চেষ্টা করবে। তাই অ্যাক্সিডেন্টটা ঘটে দক্ষিণ পূর্ব দিকে যদি ঠাকুরের কোনো সিংহাসন বা ঠাকুর ঘর থাকে তাহলে। স্যার আপনার মনে হয় না যে ভগবানকে তো আমরা সব রকমভাবে পেতে চাই, যেভাবে হোক, যাতে আমার ফ্যামিলি থেকে শুরু করে সব কিছু আমার ভালো থাকে। তো একটা দিক নির্ণয় করে আমি আমার ভগবানকে কেন বসাবো? আপনার এটা মনে হয় না যে ভগবান তো, সে তো সব কিছুর বিপদকে সে মুক্তি করে আমাদের কাছে আসবে? তাহলে আমার দরকার কি আছে এত কিছু মেনে? যে কোনো একটা দিকে হলেই তো ভালো হতো। তোমার কথাটা ঠিক, যে ভগবান তো ভগবানই হয়, সব হ্যাঁ। ভগবান তো আমরা যেখানে আমার ভালো লাগবে সেখানে ভগবানকে বসাবো হুম, না? হুম। তাহলে কোনো জায়গায় বাড়িতে বসানোর দরকার নেই, মনের মধ্যে বসিয়ে রাখি না? আমার এখানে বসিয়ে রাখলেই তো সব থেকে ভালো। আমার ঠাকুর দেবতার পুজো পাঠ করা থাকলে আমি মন থেকে শুধু ভগবানকে ডাকবো। আমার বাড়িতে ঠাকুর দেবতা যদি জায়গা নেই, পজিশন নেই, আমি রাখলাম না। আমি মনের মধ্যে ঠাকুর দেবতা রাখবো। তুমি বলছিলে না যে ঠাকুর দেবতা আমি যেখানে খুশি বসাতে পারি? কোথাও বসাতে হবে না, নিজের মনের মধ্যে বসি না। এখানে বসালে সব থেকে বড়। ঠাকুর ঘর বাড়িতে নয়, দরকারই নেই করার। তোমার যদি বাড়ির পজিশন খারাপ থাকে, এখানে বসিয়ে নাও। এমনি তুমি সপ্তাহে বা মাসে এমনি মন্দিরে যাও, মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসো। ঘরে যে ভগবান রেখে তোমাকে ডাকলেই ভগবান তোমার সাড়া দেবে, বা ভগবানকে যেখানে খুশি বসাবো। আচ্ছা একটা কথা বলি, তোমাকে যদি আমি, তোমার তো খেতে দিতে যেখানে খুশি পারি, হ্যাঁ। আর পায়খানার ভিতরে বসে খাবে তুমি? কেমন লাগবে? খাবার তো তুমি যেখানে বসেই খেতে পারো। বা বাথরুমের ভিতরে যদি খাবার দিই, বল কি হবে? পারবে না, ঘেন্না করবে, একদমই। বমি হবে, একদম। তুমি বিরক্ত হবে, হুম। আমি এখানে থাকবো না, দূর, আমাকে বাথরুমে খেতে দিচ্ছে, এদের বাড়িতেই আমি আসবো না। ঠিক। তাহলে ভগবানকে যদি ভুল জায়গায় বসো, তাহলে ভগবান বললো কি, দূর, আমাকে ওরা নিজেরা ভালো জায়গায় আছে, ভালো খাচ্ছে, ভালো রসগোল্লা খাচ্ছে, মালাই চমচম খাচ্ছে, আর আমাকে নকুল দানা দিচ্ছে, আর আমাকে খারাপ জায়গায় বসিয়ে রেখেছে, নিজেরা দেখো এসি ঘরে শুয়ে আছে, আমি এদের বাড়িতেই থাকবো না, আসবই না। কারণ ওই যে বাথরুমে খেতে দেওয়ার মতন। বোঝা গেল যে ভগবানকে কেন তুমি যেখানে খুশি বসাতে পারো না? ভগবানকে কি যেখানে সেখানে বসানোর জিনিস? জানিস না। তোমার বাবা মাকে কি তুমি যেখানে সেখানে ফেলে দিয়ে আসতে পারবে? পারবে না। তেমন ভগবানকেও আমরা যেখানে সেখানে ফেলে দিয়ে আসতে পারবো না। আর ভগবানকে আমরা যা তা খেতে দিতে পারবো না। তুমি খাচ্ছ এদিকে রসগোল্লা, আর ওনার জন্য কিনে নিয়ে এসে একটা ছোট্ট নকুলদানা আর বাতাসা। ভগবান বলে আচ্ছা, তোকে বাতাসা আর নকুলদানার পরিবর্তন আমি করছি। তাই বাথরুমে যেমন তোমাকে খেতে দেওয়া যাবে না, তুমি রাগ করবে, আর জীবনে সেই বাড়িতে আসবে না, মুখও দর্শন করবে না, এবং তাদের কথা বললে তুমি তাদেরকে খিস্তিখামারি করবে না, ওই নোংরা লোক বলে যাবো না। তেমন ভগবানকে তুমি যদি খারাপ জায়গায় বসো, ভগবান যদি অন্য জায়গায় চলে যায়, ভগবানকে বলবে তোমাকে এত ডাকি, ধরো তোমরা লক্ষ্মীনারায়ণ পুজো করো, হুম। এবার নারায়ণ রাগ করে চলে গেছে, মা লক্ষ্মী বলছে কি, আপনাকে এত সেবা ভক্তি করে, আপনি ওদের দিকে তাকাবেন না, দেখুন একটু। না না, ও অসভ্য লোক, ওদের বাড়িতে যাবো না। ওরা নিজেরা ভালো জায়গা থাকবে, এসি ঘরে থাকবে, ভালো খাবে, আমাকে নকুল দানা দেবে, আর আমাকে দেখো পায়খানার পাশে রেখে দিয়েছে। আমি স্ট্রেট কাট কথা বলি। তাই ভগবানকে যে কোনো স্থানে রাখা যায় না। যদি রাখতে হয়, এই স্থানে রাখবো। আমার কোথায় এটা? এই স্থানে যদি ভগবানকে রাখি, হার্ট বয়, এখানে আমাদের হৃদয় থাকে, হার্ট, তাই না? হৃৎপিণ্ডটা এখানে থাকে, এইটার সাথে কানেক্ট করে নাও। ঘরে জায়গা নেই, পুজো করবো না। মন থেকে আমি একটা ঘরের একটা জায়গায় বসে আমি গীতা পাঠ করে নিলাম। বা আমি হয়তো অন্য মন্দিরে গিয়ে আমি পুজো করলাম। আমি বাড়িতে রাখার দরকার নেই তো। বাড়িতে রাখলেই ভগবান তোমাকে দেখবে না, তো দেখবে না, তার থেকে বাড়িতে রাখলে না। দরকার বলে ঈশান করে একটা আয়না রেখে দাও। উত্তর দিকে একটা আয়না রেখে, উত্তর পূর্ব দিকে একটা আয়না রেখে দাও। এবার তোমার বাড়িতে ভগবান ঘুরতে এসে দেখি তো আমাকে কতটা ভালোবাসে, ভালো করে বুঝবে। আমাকে ভালোবাসে কি ভালোবাসে না? ভগবান আসবে তো। এবার দেখা গেলো সব জায়গায় ঘুরছে, কোনো জায়গায় ভগবানের কোনো মূর্তি নেই। এরা ভালোবাসে না। এবার ভগবান উত্তর পূর্ব দিকে ঈশান কোণের ঘরটায় ঢুকে গেছে, একটা আয়না লাগানো আছে। ভগবান দেখছে কি, আয়নার মধ্যে নিজের মুখটা দেখতে পাচ্ছে। ও তাহলে আমাকে ভালো জায়গায় রেখেছে। নিজের মুখ দেখে নিল তো, তার মানে আমাকে রেখে দিয়েছে। যারা পুজো করতে পারে তাহলে নর্থ ইস্টে একটা আয়না লাগিয়ে দিক। উত্তর পূর্ব দিকের আয়না লাগিয়ে দিক। ভগবান যখনই আসবে দেখবে তার মূর্তি তিনি আয়নার মধ্যে দেখতে পাচ্ছে, তার মানে এখানে আমাকে পুজো করে। একদম কোনো অসুবিধা নেই। এইটা মাথায় রাখতে হবে যে ভগবানকে আমি যেখানে সেখানে বসতাম, ভগবান কিন্তু যেখানে সেখানে রাখার জিনিস না। যেমন তোমার যদি জন্ম হয়, তোমাকে যদি বাথরুমের মধ্যে লালন পালন করা হয়, তুমি নিশ্চয়ই সেখানে বেশি দিন বাঁচবে না। তাই ভগবানকে যদি খারাপ জায়গায় রাখা হয়, ভগবান তোমার কাছে বেশি দিন থাকবে না। দেখা গেলো মূর্তি পড়ে আছে, ফটো পড়ে আছে, কিন্তু তাদের কোনো ওখানে অস্তিত্ব নেই। ভগবান যখন বাড়িতে থাকবে, তার কয়েকটা প্রমাণ পাবে। বাড়িতে একটা সুগন্ধ পাবে,
সুগন্ধটা যেটা তুমি বাড়িতে কোনো জ্বালাওনি বা সেন্ট দাওনি, একটা সুগন্ধি বা বাড়িতে আসলে একটা শান্তি পাবে। তোমার বাড়িতে যে ঢুকে বলে বা তোমার ঘরে ঢোকার পরে কি সুন্দর শান্তি। আমার যেমন বাড়িতে কেউ যদি ঢোকে, আমার চেম্বার ঠাকুর ঘরের মধ্যে আছে, তারা এসে বলে কি এইরকম শান্তি আমি কোনো জায়গায় কোনো চেম্বারে গিয়ে পাই, এরকম বলে। তাই ঠাকুর যেখানে সেখানে রাখা যাবে না। বোঝা গেল? স্যার, আমরা এরকম দেখতে থাকি যে অপঘাতে মৃত্যু বা আত্মহত্যার বাড়ি এরকম থাকে, যেগুলো অপবিত্র হয়ে যায় লোকেরা বলে। স্যার, সেগুলো কি কোনোভাবে ঠিক করা যায়? অপঘাতে মৃত্যু বা সুইসাইড হুম। দুটোর একটু আলাদা। অপঘাতে মৃত্যু মেইনলি হয় তার বাড়ির ফ্যামিলির কুকর্মর জন্য, আর বাস্তুতে সেটা যদি করা হয় কুকর্মের জন্য? কুকর্মর জন্য। অপঘাতে বেশি মৃত্যু হয় কুকর্ম, বাড়ির ফ্যামিলির কুকর্মর জন্য বা তার কুকর্মের জন্য। যেই বাড়িতেও তারা থাকে, যেই বাড়িতে বা ফ্ল্যাটে থাকে, সেখানে যদি কুকর্ম করা হয় তার জন্য। এই কুকর্মগুলো কি? কাউকে ঠকানো, ধরো কারোর সম্পত্তি নিয়ে ঠকিয়ে নিল, সে এবার ভিখারি হয়ে গেল বা হুম। দেনার জ্বালায় জর্জরিত হয়ে গেলো, চারিদিকে দেনায় পড়ে গেল, সে এবার বাড়িটাকে বিক্রি করে দিতে হলো, বা সে ফ্ল্যাটটা বিক্রি করে দিল, দেশে ভাড়া বাড়িতে রইলো বা কোথাও চলে গেল। হুম। এই যে করলো এটা হচ্ছে কুকর্ম, তাকে তো আমি নিঃস্ব করলাম। এবার ধরুন কারোর পরিবারে দেখা গেল একটা সন্তান আছে, ছেলে বা একটা মেয়ে, একটাই ছেলে বা একটাই মেয়ে আছে, দুটো না। আর বাবা মা কি করেছে? কুকর্ম করেছে, কাউকে ঠকিয়েছে, তার স্থাবর অস্থাবর ঠকিয়ে লিখে নিয়েছে, বা তার সন্তানের এমন কিছু করে দিয়েছে তারা থানা পুলিশ কোর্ট কাছে বা জেলের মধ্যে রয়েছে। হুম। এই কুকর্মর জন্যে দেখা গেলো তার বাস্তুটা এবার খারাপ পজিশনে পড়ে গেছে, খারাপ পজিশনে পড়ে গেছে, সেখানে তার কোনো একটা সন্তান অপঘাতে মৃত্যু গেল, হঠাৎ অ্যাক্সিডেন্টে রাস্তায় যেতে যেতে মারা গেল, বা হঠাৎ সিঁড়ি দিয়ে পড়ে মারা গেল, বা হঠাৎ গায়ে আগুন লেগে মারা গেল, যেটাকে মানে কোনো কারণে সাডেনলি হয়ে গেল, সে বলে এটা কি হলো? এইটা হচ্ছে বাবা মার বা ফ্যামিলির কুকর্মের জন্য বা তার কুকর্মের জন্য। এবার যার বাবা মা একজনের ঠকিয়েছে বা তার সন্তান হারা করে দিয়েছে, বা সন্তান হারা করে দিয়েছে মানে কি তার বাস্তু হারা করে দিয়েছে, বাস্তু থেকে তাড়িয়ে দিয়েছে, বা টাকা পয়সা নিয়ে নিঃস্ব করে দিয়েছে, সে পাগলের মতন হয়ে গেছে। এবার তার সন্তান যদি অপঘাতে মৃত্যু হয় হঠাৎ, তাহলে তার থেকে সব চলে গেল। তুমি অন্যজনকে ঠকিয়েছো, সব নিয়ে নিয়েছো, তোমার থেকে ভগবান সন্তানকে নিয়ে নিয়েছে কি না অপঘাতে মৃত্যু। এই অপঘাতে মৃত্যুটা কখন বেশি হয়? বাড়ির ফ্যামিলি যদি ঠকালো বা তার হচ্ছে কুকর্মের জন্য হতে পারে। আর যদি না হয় তাহলে এই যে অপঘাতে মৃত্যুটা কী কারণে হয়? বাড়িতে বিছানায় বসে যদি বারবার খায়, বাড়ির বিছানায় বসে যদি বারবার খাওয়া দাওয়া করে, এবং সেই ঘরের মধ্যে যদি ঠাকুর দেবতা থাকে, সেখানে মাছ মাংস খাচ্ছে, সব খাচ্ছে খাটের উপরে, সেখানে নেগেটিভ সমস্যা একটা চলে আসে। তার জন্য একটা অপঘাতে মৃত্যু হতে পারে। অপঘাত আর কী কারণে হতে পারে? বাড়ি যদি উত্তর পূর্ব দিকে বাথরুম, রান্নাঘর, ঠাকুরঘর পরপর তিনটে যদি একই দেয়ালে থাকে, অপঘাতে মৃত্যু হবে। এই অপঘাত শুধু মৃত্যু অ্যাক্সিডেন্টলে হয় না, গায়ে আগুন লেগেও হয়, বা সিঁড়িতে পড়ে গিয়ে হয়, বা হঠাৎ যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে মারা যাবে, বা উপর থেকে বাজ পড়ে মারা যেতে পারে। এবার অনেকে বলে যে স্যার অপঘাতে মৃত্যু বাজ পড়ে হয়েছে। বাজ পড়েতে তো হঠাৎ না, এটা সবাই বলে ভগবানের দান, উপর থেকে বাজ পড়ে মারা গেছে। হুম। কারণটা কি? ওটাই হবে কারণ, ভগবানের দানই হবে। ভগবানের দান না হয়, এটা আমরা নিজেদের ঘরে যা করে রেখেছি সেটা আমাদের নিজেদের দান, তার জন্যে বাজ পড়ে মারা গেল। কেন? ভগবদ গীতা, ঠিক আছে, স্নান না করে ধরা, মাছ মাংস খেয়ে ধরা, পকেটে করে নিয়ে যাচ্ছে, হয়তো খারাপ কিছু একটা কাজ করলো কারোর সাথে, হয়তো স্বামী স্ত্রী সম্পর্ক মেলামেশা করলো, বা কোনো জায়গাতে খারাপ কাজ করে সেখানে এসে গীতাটাকে পকেটে করে নিয়ে এসছে বা নিয়ে আসছে বা ছুঁইছে। আর এর সাথে আর একটা কারণ আছে, যদি রান্নাঘরটা বাড়ির ব্রহ্মস্থান বা মেইন সেন্টারে হয়, তাহলে বা বজ্র বিদ্যুতে সে পিষ্ট হয়ে মারা যাবে অপঘাত। এইভাবে প্রত্যেকটা হিসাব আছে বাস্তুর সাথে, আমাদের কুকর্মের জন্যে। আমি ভগবত গীতাকে যখন তখন ছুঁতে পারি না। অনেকে দেখো না আইন আদালতে কি বলে, যে আমি ভগবত গীতা, সে বলছে আমি যা বলবো সত্যি বলবো, সত্যি ছাড়া মিথ্যে বলবো না। সে তো জানে আমি মিথ্যেই বলবো, তাই না? তার যখন মৃত্যুটা হবে তুমি একটু দেখে নিও কিভাবে মৃত্যু হয়, যারা এরকম করেছে। প্যাথেটিক, দেখা যাবে না চোখে।
এমনভাবে মৃত্যু হবে যে না, মানে সে মৃত্যুর যন্ত্রণা পাবে, মৃত্যু হবে না তার। তুমি কাকে হাত দিয়ে, আগুনে হাত দিয়ে তুমি মিথ্যে কথা বলছো? হাত তো জ্বলবেই না। কিন্তু ভগবত গীতাটা আগুন দেখতে পাচ্ছে না কেউ, ভাবছে না সামান্য একটা বই, ওটা আগুন। ওর মধ্যে হাত দিয়েছো, তোমার হাত পুড়বেই, বা ফোসকা পড়বে, বা জ্বলবেই। তোমার অপকর্ম হয়ে গেল। তুমি সেখানে গিয়ে তুমি কোর্টে গিয়ে মিথ্যে কথা বলছো। প্রত্যেকে সবার আগে প্রত্যেক পরিবার শেষ হবে আস্তে আস্তে। পরিবারের রোগ অসুখ হবে, স্ট্রোক হবে, প্যারালাইসিস হবে, তারপরে মরবে না কিন্তু গায়ে বড় বড় পোকা হবে। আমি দেখেছি যারা ভগবত গীতা ছুঁয়ে মিথ্যে কথা বলেছে কোর্টে, আমি নিজে চোখে দেখেছি তাদের কি হয়েছে, বড় বড় এরকম পোকা হয়েছে গায়ে থেকে। ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, ডাক্তার তাকে ছুঁইতেই চায় না। বাড়ির লোক তো ছেড়েই দিন। বাড়ির লোক তো ওরও হয়েছে, তাদেরও হবে। ও বাবা! তোমার বাবা যদি কোনো পাপ করে, মা যদি পাপ করে, তোমাদের সাফারিং করতে হবে। তুমি বলছো আমি তো এই জন্য কোনো পাপ করিনি, বা আমি তো কিছু ক্ষতি করিনি, তাহলে আমার এইগুলো কেন হচ্ছে? তোমার বাবা মার পাপের ভাগ তোমাকে বইতে হবে, বাস্তব। তাই গীতা ছুঁয়ে যারা মৃত্যু হতে পারে তারাও কিন্তু অপঘাতে মৃত্যু হতে পারে, কিন্তু অপঘাত তাদের হয় ঠিকই, অনেক কষ্ট পেয়ে ভুগে, তবে স্যার এরা শান্তি পায় লাইফে? জীবনে না। মানে আফটার দ্য ডেথ যখন না, মারা যায় তাদের আত্মাগুলো শান্তি পায়? না। এবার ধরো কেউ পুজো পাঠ করতো, খুব পুজো পাঠ করতো, ভালো লোক, দান দান করতো, কিন্তু হঠাৎ তার দেখা গেল বাস্তু বাস্তুও ঠিক আছে, তার ছকে অ্যাক্সিডেন্ট যোগ লেখা আছে, ঠিক আছে, পুজো পাঠ সব করে, এবং দেখা গেল তার বাবা হয়তো কোনো কারণে একটা কুকর্ম করেছে, আর জন্মছকে একটা অ্যাক্সিডেন্ট আছে, ও ধরো বাইরে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল, সে কিন্তু তার আত্মাটা তবে তখন শান্তি পাবে, কারণ সে পুজো পাঠ করতো, কাউকে ঠকায়নি, সেটা ঠিক থাকবে। এবার আত্মারা কখন শান্তি পাবে? তাহলে দেখা গেলো অ্যাক্সিডেন্ট হলো 30 বছর বয়স, তার আয়ু ছিল 70 বছর, যতদিন ওই 70 বছর পূর্ণ হবে ততক্ষণ ওই আত্মাটা ওইভাবেই চলতে থাকবে, ঘুরতে থাকবে, ফিরতে থাকবে, দল ভারী করতে থাকবে। যারা অপঘাতে মৃত্যু হয় তারা কিন্তু দল ভারী করে, এগুলো ভূত প্রেত নিয়ে আলোচনা আসছি, দল ভারী করে কেন? কারণ সে তো একা হয়ে গেল ওখানে। এবার ওখানে কেউ না কেউ দেখবে অন্য যেখানে অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, দেখবে সেখানে কিন্তু বারবার অ্যাক্সিডেন্ট ঘটে। হ্যাঁ। কেন? এটা একটা ফ্যাক্ট, কারণ সেই ওইখানে সত্যি, ঘটাচ্ছে, মানে বেড়েই তার যায় ওই আত্মাটা ওখানে জায়গাটাতে। আছে, হ্যাঁ, সে হ্যাঁ। ঘটাচ্ছে তার দলবাড়ি করার জন্য। কারণ সে তো 70 বছর অব্দি তার বয়স ছিল, সে মারা গেছে এই অল্প বয়স 30 বছরে, ওই 70 বছর অব্দি তাকে তো একা ঘুরতে হবে, তার জন্য দলবাড়ি করে নিচ্ছে, করে এইভাবে চলতে থাকে। এবার অনেকে বলে না যে অপঘাতে মৃত্যু হয়েছে, বা বাড়িতে কেউ সুইসাইড করেছে, আমি অনেক তান্ত্রিক বলে আমি সব ঠিক করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কিচ্ছু পারে না, শুধু ঢপ, শুধু টাকা নেবে। বাড়িটাকে ব্যালেন্স করুক, আর বাড়িটাকে বন্দনা করতে হবে সবার আগে, আর নত বলতে হবে বাড়িটাকে ছেড়ে দিতে হবে। তান্ত্রিক শুধু বলে আমার যাওয়ার দরকার নেই, আমি এরম একটা জিনিস দিচ্ছি সব ঠিক হয়ে যাবে। তোর বাড়িতে একটা প্রেতাত্মা ঘুরছে, আদৌ কি প্রেতাত্মা ঘুরছে? না আমার ঠাকুর ঘর ঠিক নেই তার জন্য হচ্ছে, নাকি আমার বাবা মা কুকর্ম করেছে তার জন্য হচ্ছে, নাকি আমি কারোর ক্ষতি করেছি তার জন্য হচ্ছে, নাকি আমার বাথরুমটা বা রান্নাঘর ভুল জায়গায় হয়ে রয়েছে তার জন্য। তান্ত্রিকদের কাছে গেলে কি হয়? বলছে বাবা আমার না বাড়িতে ভয় লাগছে, বাড়িতে থাকলে না আমার অভাব অনটন পড়ছে। ও, তোর বাড়িতে তার মানে ভূত পেত আছে তোর বাড়িতে, ভয় দেখিয়ে দিল, এইটা নিয়ে যা, কিন্তু কোনো কাজ হলো না। দীপক শাস্ত্রীও তান্ত্রিক, তো আমিও তো তান্ত্রিক। যারা বলে তাদের থেকে হয়তো অনেক বেটার, তারা জানে না হয়তো। ফেস দেখে তো লাভ নেই, কাজ দেখে বুঝতে পারবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমার কাছে আমি কি করি, সবার আগে যেটা দেখি সেটা দেখি তার বাস্তু। আমার কাছে যেই আসুক আমি সবার আগে বাস্তু বিচার করি, যে তার সমস্যাটা কোথা থেকে হয়ে আসছে। অনেকে আমার কাছে এসে বলছে আমার মাঙ্গলিক আছে, আপনি বলছেন বাস্তু না ঠিক করলে আপনার মাঙ্গলিক করে দেবো না। আমি তাড়িয়েও দিই অনেককে। কেন? বাস্তু যদি আমি ঠিক করে দিই, ব্যালেন্স বন্দনা করা থাকে, মাঙ্গলিক কাটালে ফাটাফাট কাজ হয়ে যাবে। আমি এরকমও করেছি, একজনের বাস্তু ঠিক করলাম, বন্দনা করলাম, ব্যালেন্স করলাম, তার মাঙ্গলিক কাটিয়ে দিলাম, আমি বলে দিলাম 3 মাস 20 দিন টাইম দিয়ে দিলাম, তোমার বিয়ে হয়ে যাবে। 19 দিনের মধ্যে সম্বন্ধ ঠিকঠাক হয়ে গেছে, যেটা 35 বছর অবধি তার হচ্ছিল না, কোনো সম্বন্ধই আসতো না। তার মানে কি, বাস্তু খারাপ ছিল, এবং বাস্তুর দোষ ছিল, এবং তার মাঙ্গলিকের এফেক্টটা তার সাথে বেশি জড়িয়ে গেছিল, সবটা ঠিক করে দিয়েছি। এরমও আছে, আমি অনেকের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছি যে ফ্ল্যাটে থাকবে না, যবে ফ্ল্যাট বিক্রি করেছে তবে থেকে তারা আজকে ভালোভাবে দাঁড়িয়েছে, তারা কোটিপতি হয়েছে। আর যতদিন ফ্ল্যাটে ছিল বাড়ির লোকও মারা গেছে, তারা ভিখারি হয়ে গেছিল।
এই অনেক তান্ত্রিক বলে আমি এই করে দেবো। স্যার একটা তান্ত্রিক নিয়ে একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো, আপনারা তো আজকে থেকে কাজ করছেন না, না, প্রায় বর- 20 বছর প্রায় 20 বছর আপনি, আমি তার আগে আপনার বাবা, তার ফ্যামিলি, আমার পুরো বংশ পুরো পরম্পরা বংশ সব। পরম্পরায় আপনার তান্ত্রিক। এবার কি হয় না, আমরা দেখতে পাই যারা যারা ইয়াং জেনারেশনে যারা তান্ত্রিক হয়েছে, তারা দু তিনটে জিনিস করে, যেটা আমরা দেখতে পাই বা শুনতে পাই। আমি সবাইকে খারাপ বলবো না। কেউ বলে আমি সস্তায় কাজ করি, আমি আপনার সব রকম সমস্যার কাজ করতে পারি, ঠিক আছে। কেউ আর বিনা পয়সায় বিনামূল্যে কাজ করে দিচ্ছে বলে। কেউ প্রথমে বলে বিনামূল্যে, তারপর গেলে বলে যে না আমাদের কাছে এত টাকা দিতে হবে। হুম। তো এই যে একটা ভণ্ডামি বা একটা স্ক্যাম মতো বলা হয়, যেটাতে যেটাতে আপনার মতো মানুষরা ঢাকা পড়ে যান, স্যার আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি কিভাবে দেখেন এই বিষয়গুলোকে? মাঝে মাঝে তো রাগ হয়, মাথা ব্যথা। রাগ মানে বিশাল, খুব খারাপ। যারা এটা তো পুরো একদম বলা যায় স্ক্যামই তো বলা যায়, ঠকানো, ভণ্ডামি। এই জায়গা থেকে আমি মানে তাদেরকে সহ্য করতেই পারি না। আমি স্টেট কার্ড বলি না এর জন্যে, অনেকে খেপে যায়। আমার যদি কোনো কথা অন্যজনের গায়ে লাগে তবে তো সে আমাকে খারাপ বলবে, আমার কথা যদি একদমই খারাপ লাগে। ঠিক, ঠিক। খারাপ এবার না লাগলে শুধু মুখ দেখিয়ে হ্যাঁ ঠিক আছে চলো, হ্যাঁ, বলেছিস বলেছিস। এবার এই যে ভণ্ড তান্ত্রিক বা সাধু যারা, তারা ভণ্ডামি করছে, যাবার মাত্রই বলে দিচ্ছে এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, তুমি মরে যাবে, তোর ফ্যামিলি মরে যাবে, তোর হ্যাঁ বাড়িতে হ্যাঁ হ্যাঁ অ্যাক্সিডেন্ট হ্যাঁ বলছে না। হ্যাঁ। আদৌ তারা কিছুই জানে না, কিচ্ছু জানে না। প্রথমে যে যাওয়ার পরে যারা ভয় দেখিয়ে দেয়, যারা খাতা পেন নিয়ে লেখার ক্ষমতা নেই, তারা তোমাকে চিটিংবাজি করে খেয়ে চলে যাচ্ছে আজকে, আর সেখানে আমরা পড়ে যাচ্ছি নিচে। লোকে সবার কাছ থেকে ঠকে ঠেকে তারপরে দীপক শাস্ত্রীর কাছে আসছে। আসার পরে যখন আমি সঠিকটা বলে দিচ্ছি তারা মানলো, আপনি যা বলেছেন সব ঠিক, কিন্তু এতদিন কেউ এতটা বলতে পারেনি। কিন্তু আমার কাছে আপনার কাছে কাজ করানোর মতন ক্ষমতা নেই। অনেকে বলছে আমি ফ্রিতে করে দেবো কাজ। তার কি বাবার গাছ লাগানো আছে যে বসে ঝাঁকা দিলে টাকা পড়বে আর সেই টাকাতে ফ্যামিলি খাবে, আমি খাবো? সে ফ্রিতে কি করে করবে? এই লোকগুলো বোঝে না, কেউ বোঝে না যে উনি ফ্রিতে কি করে কাজটা করে দেবে। তো ওনার সংসার চলবে কি করে, ওনার পেট চলবে কি করে? কেউ ফ্রিতে করবে না, একবার গিয়ে দেখো, বলবে ফ্রিতে, যাওয়ার পরে যা বিল করবে তুমি ওখান থেকে বেরিয়ে চলে আসতে বাধ্য। স্যার আর একটা হয় কাজ না হলে টাকা ফেরত। এটা এটা আরো বড় মিথ্যেবাদী। এবার কথা হচ্ছে কিরকম, তোমাকে বললাম আমি 5 ঘন্টায় বশীকরণ করে দেবো, আর যদি আগে কাজ অনেকে লেগে আগে কাজ পরে মূল্য, তাহলে আগে কাজ পাবে তবে পরে মূল্য তো। আমি যেমন একটা জায়গায় বলেছি যে বশীকরণ করতে গেলে ভিজিটটা দিতে হবে, আর যেগুলো কেনাকাটি করে দিতে বলবো সেগুলো কিনে দিলে আমি বশীকরণের কাজটা ফ্রিতে করে দেবো। এবার অনেকে বলছে আপনি বলছেন ফ্রিতে করে দেবেন, তাহলে আপনি ভিজিট কেন নেবেন? আমি তাহলে আপনাকে চিনবো কি করে আমি? আপনি আমার সাথে কথা কি করে বলবেন? ভিজিটটা তো লাগবে। আর এই জিনিসগুলো কিনে দিতে হবে, ঘি, কাঠ, মধু, কর্পূর, যোগ্য জিনিসগুলো তোমাকে কিনে দেবো, ওষুধটা আমি ফ্রিতে দেবো। এটা আমি বলেছি, আসে লোকে কাজও পেয়েছে এবং দিয়েছি। আর অনেকে বলে আগে কাজ পরে মূল্য, যাওয়ার পরে বলছে হ্যাঁ যে কাজটা দেবো আপনার 10 বছরও লেগে যেতে পারে, কিন্তু আমি যেটা একটা কাজ করতে পারি ওটি যদি একটু খরচা করতে পারেন মোটামুটি 3 মাসের মধ্যে। না স্যার আমার তো অত দেরি করলে হবে না। আরে উঠতে যারা বশীকরণ তারা মানে কি মনে হচ্ছে এক্ষুনি আমি পারলে অনেক কিছু করে ফেলি। বলে না স্যার অতদিন আমি পারবো না সহ্য করতে, আমি ওই বৌদির জন্য বা ওই মেয়ের জন্য ওই ছেলের জন্য পাগল। বলছে হ্যাঁ আর একটা কাজ আছে ওটা একটু বেশি খরচা। বলছে কত, কতদিনে হবে স্যার? বলে ওটা 2 মাস। বলে স্যার 2 মাস হলে হবে না। বলে কিন্তু আর একটু তাহলে তাহলে কতদিন? বলে স্যার 15 দিনে কিন্তু একটা কাজ করে দেবো, এই 30-35 হাজার টাকা লাগবে 15 দিন। বলে স্যার 35 হাজার টাকা দেবো, সে কিন্তু এবার টাকায় চলে আসলো কিন্তু ফ্রিতে এসেছিল। 5 দিনে হবে না? আরে 1 লাখ টাকা দিলে 3 দিনেও তো হয়। কি করব, তোমরা গরিব মানুষ। ঠিক আছে 50 হাজার দিও, আমি 5 দিনে করে দেবো, 50 হাজার টাকা দিল। এবার কি দিল, এই নিন একটা রুমাল, আর এই মাদুলিটা পরে থাকবেন, 5 দিনের মধ্যে আপনার কাছে চলে আসবে। আর রুমালটা যেখানে পারবেন পেতে পেতে বসবেন। সে তো যেখানে যাচ্ছে রুমাল পেতে বসছে। এবার হট করে 3 দিন পরে ফোন করেছে, বাবা আপনি বললেন 3 দিনে বশীকরণ হয়ে যাবে, আমার কাছে চলে আসবে, আমি পাগল হয়ে যাচ্ছি। 50 হাজার টাকা নিলেন তো আপনি ফ্রিতে বলে আমার কাছে 50 হাজার টাকা, আগে কাজ পরে মূল্য বলে তো 50 হাজার টাকা নেন। বলে এই তুই রুমাল পেতে সবসময় বসছিস? বলে হ্যাঁ বাবা আমি সবসময় বসি। তা পটিতে গেছিলিস কোথায় রুমাল রেখেছিলিস? বলে স্যার তখন তো আমি বাবা আমি হচ্ছে চেয়ারে রেখেছি। তুই ফোন করিসনি কেন? তুই শুনিসনি আমি কি বলেছিলাম? বাথরুমে গেলে ওটা কি করতে হবে? ওটা কানে জড়িয়ে নিতে হয়তো। বলে সে কই বাবা আপনি বলেননি তো। বলে একদম মিথ্যা দৌড়ি না, বানচালি দেবো। ভয় দেখাচ্ছে তো। বলে না বাবা তাহলে আমার ভুল হয়েছে। বলে আবার টাকা নিয়ে আয় 50 হাজার, ওটা তোর কেটে গেছে।
এই হচ্ছে স্ক্যাম, এই হচ্ছে ভণ্ডামি, আগে কাজ পরে মূল্য। অনেকে বলে যে আমি ফ্রিতে বশীকরণ করে দিচ্ছি, আমি কিন্তু কখনো বলিনি ফ্রিতে, আমি বলেছি আপনার বশীকরণের ওষুধটা আমি ফ্রিতে দিতে পারি, কিন্তু ভিজিট দিতে হবে, আর ওই ঘি কাঠ মধ্যে এগুলো কিনে যোগ্যতা দিতে হবে, যে ওষুধপত্র লাগে সেটা আমি আপনাকে দেবো, এটা বলেই দিই। কাজ হলে দেবেন, না হলে দেবেন না, এটা বলেই দিই। আমার কাছে যারা আসে তারা এইভাবেই। এবার দেখা গেল অফিসের বসকে বশীকরণ করবে ফ্রি অফ কস্ট, সেটা সম্ভব? সেটা কেউ করে দেবে? কিন্তু বলছে আসুন করে দেবো। গেল, বলছি দেখুন আপনি তো অফিসের বসকে বশীকরণ করবেন, আমরা তো বলেছি স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ। অফিসের বসকে করতে গেলে মোটামুটি 1-2 লাখ টাকা লাগে। বলে স্যার আপনি তো ফ্রি, আগে কাজ পরে মূল্য। বলে আমি তো বলিনি যে বসকে বশী করার জন্য আগে কাজ পরে মূল্য। স্যার অততে পারবো না। হ্যাঁ দেরি হবে তাহলে, বসকে একদম হাতের মুঠো করে বস সব তোমাকে দিয়ে দেবে, লিখে পড়ে দেবে। 1-1.5 লাখ টাকা নিয়ে নিল। ফোন করছে, বাবাজি আর ফোন ধরছে না। বাবাকে আর কোথায় ব্যাপার, এই বেশি জ্বালাতন করবি তোকে বান চালিয়ে দেবো, ব্যাস। সে ভয় পেয়ে গেল। আরে বানটা কি খায় না মাথায় দেয়, জানিস চালাতে? আমরা একটা যদি কাউকে মারি বলবো, আমরা মুখে বলবো না, আমরা যে কাজ করব, যারা জানে বান, তারা বলবে না আমি তোকে বান মেরে দেবো, তার মানে তুমি জানো না। আমরা একটা পুতুল বানিয়ে যদি তোমার নাম ধরে, কৌশিকের নাম ধরে পুতুল বানালাম, নদীর পাড়ে বা শ্মশানে বসে ওটাতে একটা গজাল পেরেক দিয়ে পুঁতে দেবো নাম ধরে, বুকের ব্যথায় আস্তে আস্তে মারা যাবে। হ্যাঁ হ্যাঁ, একটা কুচে মাছ আছে না, কুচে মাছ সাপের হ্যাঁ মতো দেখতে, হ্যাঁ 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 তার ছাল ছাড়িয়ে সেই ছালটাকে 2 দিন রোদে রাখবো, তার মধ্যে একটা 2-3টে গাছ আছে তার রস বের করে নিয়ে, তার মধ্যে একটা গাছের রস আমি বলে দিই, 2টো গাছে বলা যাবে না, তাহলে যা নকল করবে সে। এখন তো সব নকলের যুগ। হ্যাঁ, করে তো লাভ কিছু হবে লাভ হবে না, ক্ষতি তাদের হবে, কিন্তু আমি বললে তো পডকাস্টে কি বলে দেবে। পডকাস্টটিকে বলবে। একটা হচ্ছে কালো ধুতরার গাছের রস, আরো 2টো গাছ আছে আমি নাম বলছি না, বললেও তারা চিনতেও পারবে না। যাই হোক, যেটা হচ্ছে বজ্র বিদ্যুৎ গাছ, ওরা চিনবেই না, চিনবেই। যার কাছে ওই শিকড় থাকবে তার গায়ে কখনো বজ্রপাত হবে না, এবং তার আশেপাশে বজ্রপাত পড়বে না। বজ্রবিদ্যুৎ গাছ চিনবে, কেউ চিনবে না। সেই সব গাছের রস নিয়ে যদি ওই ওই কুচিয়ে মাছের ছালের উপর ওটাতে লিখে, আর ওটাকে সমুদ্র বা নদীতে কোনো কিছুর মধ্যে বেঁধে দিয়ে আসো, ওটা পচে যখন ফুলতে থাকবে সেও ওরকম ফুলবে। জোয়ার আসলে ও ফুলে উঠবে, আর জোয়ার চলে গেলে ও আবার যেরকম লোক সেরকম হয়ে যাবে। এটাকে বলা হয় ঢোল সমুদ্র পান। নামই শোনেনি কেউ, ঢোল সমুদ্র পান, এই বান। এগুলো আমরা জানি, অনেকে জানে না। অনেক আবার ধ্বজভঙ্গ বান, আমি একজনের নাম ধরে সামান্য লাল সুতো মন্ত্রভূত করে শ্মশানে একটা জিনিস লাগাতে হবে, তার মধ্যে একটা জিনিসের রস লাগিয়ে আমি একটা ঘাসের ডগায় বেঁধে দিয়ে আসবো, ওটা একটু বেঁধে দিয়ে আসবো। ওই ঘাসটা তো ঘাস তো পাতলা, এবার ঘাসটা আস্তে আস্তে কি হবে, ডগা এরকম থাকতে থাকতে ওটা তো টাইট হয়েছে, কিছুদিন পরে ওটা একটু ওই জায়গাটা শুকিয়ে গেলে টক করে ভেঙে যাবে না, তার লিঙ্গটাও এরকম ভাবে ভেঙে যাবে, লিঙ্গ আর দাঁড়াবে না। এটাকে ধ্বজভঙ্গ বান বলা হয়। জানেই না অনেকে, এগুলো আমরা জানি কিন্তু করি না। খারাপ করতে নেই, বলে গেছে আমার গুরুদেব যে যখন তোমার উপর কোনো বিপদ আসবে, তোমাকে কেউ মারার চেষ্টা করবে, তখন তুমি তাকে চেষ্টা করো মারার। কিন্তু কেউ তোমাকে এসে বললো টাকা দিচ্ছি অমুক লোককে মেরে দিতে হবে, এটা ভগবানের হাতে, ভগবান তাকে জন্ম দিয়েছে, ভগবান যদি চায় তাকে মারবে, তুমি মারতে যেও না, তা তোমারও ফ্যামিলির ক্ষতি হতে পারে। বান অনেক রকমের আছে। বান এখন গেলেই বলছে যে ওই আমার শাশুড়িকে বান মেরে মেরে দিন, শ্বশুরকে বান মেরে মেরে দিন, আমার কাকাকে বান মেরে মেরে দিন, কাকিমাকে বান মেরে মেরে দিন, আমার ভাইকে বান মেরে মেরে দিন। বাবাজি বুঝলো এ মাল আছে, খাবো। বান কি সহজ মনে করছিস? মেরে দেবো, টাকা আছে? কেন আপনি তো বলেছেন আগে কাজ পরে মূল্য। কোথায় বলেছি যে বান মেরে দেবো আগে কাজ পরে মূল্য? বলে বাবা কত লাগবে? বলে মানুষের জীবনের দাম জানিস কত? যা, তুই তো পারবি না, 1 লাখ টাকা দিয়ে দিস, আমি মেরে দেবো, চিন্তা নেই, ও 7 দিনে মরে যাবে। না বাবা 7 দিনে মরলে হবে না, তাহলে বাবা ওকে একদিনে মেরে দিতে হবে। একদিনে মারতে গেলে 5 লাখ টাকা চাই খরচা, তুই পারবি? হ্যাঁ বাবা পারবো। দিয়ে গেল 5 লাখ, কাজটা দিল, একটা নিয়ম দিয়ে দিল, বলে শোন কাজটা দিচ্ছি, কাজটা এখন করতে পারবি না, 7 দিন পরে করবি। বলে বাবা তাহলে বললেন একদিনে? বলে 7 দিন পরে যেদিন করবেন সেদিনেই রাতে রাতে মারা যাবে।
কিন্তু এই 7 দিন একটা নিয়ম আছে, কি জানিস? 7 দিন নুন খাবি না। বলে হ্যাঁ বাবা আমি নুন খাবো না। চলে গেল। সে তো কাজটা রেখে দিই, কাজ তো কিছুই না, টাকা তো খেয়ে নিয়েছে। 7 দিন ধরে নুন খাচ্ছে না। এবার ফোন করে বলছি কি, বাবা 7 দিন পরে আমি 7 দিন নুনও খাইনি, তারপরের দিন আমি কাজ করেছি, সে তো এখনো বেঁচে আছে, মরেনি। বলে এই তুই নুন খেয়েছিস আমি দেখতে পাচ্ছি এখান থেকে। বলে না বাবা খাইনি, সত্যি কথা বলছি। আমি ভাত পাত সব ভাত, শুধু ভাত খেয়েছি। বলে আমি চিড়ে খেয়েছি, তাও চিড়েটা আমি জল দিয়ে ভিজে শুধু চিড়ে খেয়েছি, দই দিয়ে। বলে আরে পাগলা তুই চানাচুর খেয়েছিলিস কি, মনে পড়ছে? বলে হ্যাঁ বাবা আমি চানাচুর তো খেয়েছি। বলে ওইটার মধ্যেই তো নুন। 5 লাখ টাকা গেল, মরলো না, উল্টে নুন খেয়ে শেষ হয়ে গেল। সে কিছু করতে পারছে না, সে তো কাউকে কোনো থানায় গিয়েও বলতে পারবে না যে আমি 5 লাখ টাকা দিয়েছি আমার ভাইকে মারার জন্য, বা দাদাকে, বা আমার দিদিকে, বা আমার কাকাকে, বা বউকে মারার জন্য আমি 5 লাখ টাকা ওকে দিয়েছিলাম। বলে তো সে তো কেমন মানে কোর্টে ফেসে যাবে, থানায় ফেসে যাবে না। তা এইগুলো হচ্ছে ভণ্ডা। বান তো জানে না, ঢোল সমুদ্র বান মারলে যখনই জোয়ার আসবে তখনই ও ফুলে উঠবে, আর যখন জোয়ার চলে যাবে তখন ও সেই আবার যেরকম ছিল সেরকম। আর ওই কুচে মাছের যেটা ছালটা, এবার মাছ কি করবে, পচে গেছে ওটাকে খাবে। তখন ও যখনই এরকম ঠোকর দেবে তখনই ওর শরীরের মধ্যে এরকম কেউ না কেউ জ্বালা হবে। জ্বালা ঠোকর মারবে, ও মানে সহ্য করতে পারবে না। আর যখন কি হবে, ওই মাছ টেনে ছিঁড়ে খেয়ে নেবে সব, তখনও শেষ হয়ে যাবে। শুকনো পান, হঠাৎ তোমার সুগার নেই, কিছু নেই, পয়েন্টালাইসিস নেই, কিছু নেই, তুমি শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছ, শুকিয়ে যাচ্ছে, এটাকে বলে শুকনো পান। এটা আর একটা খারাপ নাম আছে, বলবো না। শুকনো পান। একটা পুতুল বানালাম, বানিয়ে এটার মধ্যে কাজ করে দুটো সরার মধ্যে দিলাম, দিয়ে সরার মুখটা আঠা দিয়ে ঢেকে দিলাম, ঠিক আছে? দেওয়ার পর ওর মধ্যে ওই পুতুলটার মধ্যে একটু মিষ্টি টিষ্টি দিয়ে দিলাম। তখন কাঁচা মাটি দিয়ে পুতুলটা বানানো হয়েছে, কিন্তু সরাটা নদীর পাড়ে বা পুকুর পাড়ে গিয়ে পুঁতে দেওয়া হলো। এবার ওই কি হবে, মাটির এটা তো শুকাবে, আস্তে আস্তে শুকাবে না, ভিতরে মাটি ছিল, ওটা শুকালে তো একটু ছোট হয়ে যাবে। যত ওটা শুকাতে থাকবে এ তত শুকাতে থাকবে। এবার ওর মধ্যে মিষ্টি দেওয়া হয়েছে। এবার পিঁপড়ি কি করবে, ওর পিঁপড়ে ওর মধ্যে ঢুকে খাবে, শুকিয়ে গেছে আস্তে খাবে, আর এইদিকে খোবলা হয়ে যাবে, ওইদিকে খোবলা হয়ে যাবে, লাস্টে পুতুলের মাটি ফাটিগুলো সব ঝুরঝুরে হয়ে যাবে, পুরো মাটি হয়ে যাবে। তো তখন ওটা তো পুতুল থাকবে না, কারণ ওর ভিতরে ঢুকে তো এ খাচ্ছে, পিঁপড়ে খাচ্ছে, তো তখন সেও শেষ হয়ে যাবে, শুকিয়ে 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 এরকম হাড় গোনা যাবে। এটাকে বলে শুকনো পান। কি অবস্থা! কিন্তু কেউ ধরো শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ, এবার কোনো তান্ত্রিকের কাছে, তান্ত্রিক তো বলতে পারে যে আপনি সুগারটা টেস্ট করান। হ্যাঁ। করালো না, বলছে হ্যাঁ তো শুকনো বান মেরেছে, ব্যবস্থা করে দেবো, যাকে মেরে তারও করে দেবো, তো ঠিক করে দেবো। টাকা নিয়ে নিল, কিন্তু সে শুকিয়েই যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আমার কাছে এসছে এরকম কেস। বলছে আপনি এক কাজ করুন, আপনি গিয়ে কোনো ডাক্তারকে দেখিয়ে সুগার টেস্ট করান। সুগার টেস্ট করেছে, দেখছে হাই সুগার, ওষুধ খাওয়া শুরু করলো, শরীর ঠিক হয়ে গেল। কি বলুন তো, শেষে বলছে মানুষকে স্যার এরকম? আপনি সত্যি ভালো মানুষ, আপনি বলেছিলেন সুগার টেস্ট করলাম, আমার সুগার ধরা পড়েছে, এবার আমার বাস্তুটাকে আপনি ঠিক করে দিন। তখন আমি তাকে বিশ্বাস এসে গেল, আমার কাছে তার বাস্তুটা কাজ করাবো। এই ভণ্ডই ভরে গেছে। না স্যার, আপনি মেডিকেল সায়েন্সকেও বিশ্বাস করেন? একদম। আরে মেডিকেল সায়েন্স খেতেও তো আমি অবশ্যই বিশ্বাস করি, আমি নিজেও আমি হোমিওপ্যাথি ডাক্তার ডাক্তার একজন। এবং আয়ুর্বেদ ডাক্তার। আমি তার ভিড়তে আমি ট্রিটমেন্ট করি, আমি কোনো পডকাস্টে বলি না, হ্যাঁ। কিন্তু আমি আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি ডাক্তারও, এগুলো আমি শিখেছি। সিংঘানে ইউনিভার্সিটি থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তারি পাশ করা, সিংঘানে ইউনিভার্সিটি থেকে, এবং আয়ুর্বেদ পাশ করা আমি করি। এগুলো এমনি দিল, আমি সে কোনো চেম্বার করি না, কিন্তু যারা আসে তাদেরকে বলে দিই এই ওষুধ দুটো কিনে খান। ধরুন কারো একটা মেয়েকে দেখছি, তার ছেলে মেয়েকে দেখছি, সে বলে জানেন বাবা আমার ছেলে মেয়েকে তো দেখলেন, আমার না পায়ে না সবসময় ব্যথা, আমি না কি করবো, অনেকে বলে বান মেরেছে। আমি বলি মা আমি এই দুটো ওষুধ লিখে দিচ্ছি, আপনি কিনে খান দেখি। কিনে খেয়ে বলছে হ্যাঁ বাবা আমার 1 সপ্তাহের মধ্যে থেকে ব্যথা কম। ইউরিক অ্যাসিড, তাকে বলছে বান মেরেছে। বলুন, মানুষকে কিভাবে লোটে না বলুন এরা? লুটছে মানে লুটে খেয়ে নিচ্ছে, আর তাদের কাছেই লোক যাবে। লোক যায় তাদের হ্যাঁ, এটা হ্যাঁ। কিন্তু একটা কপালেরও ব্যাপার আছে। ব্যাপার লোকেরা যায় তাদের কাছে, যারা এই মালা টালা পরে। হ্যাঁ একেবারে। এই আমার দক্ষিণেশ্বরের একটা চেম্বারের কথা বলছি, কয়েকদিনের ঘটনা। একজন মালা টালা পরে হ্যাঁ। বাইরে দাঁড়িয়ে শুধু ফোনে ফলস বলছে,
হ্যাঁ হ্যাঁ এই করে দেবো। এবার আমার কাস্টমার ঢুকছে, ওর কোনো কাস্টমার নেই, সে মালা পরে আছে, লাল বস্ত্র পরে, সে বাবার মতন বাবাজি হয়ে গেছে, আর আমার কাস্টমার ভর্তি। তা একজন দুজন ঢুকছে, বলছে কি দাদা নমস্কার, আপনি তান্ত্রিকের কাছে যাচ্ছেন তো, আমিও তান্ত্রিক। এটা কোনো কথা? তার মানে কি আমার কাছে আসুন, তাই না? তা আমার অ্যাসিস্ট্যান্ট সে বললো যে আপনি ভিতরে আসুন। ওনার কিন্তু একটাও লোক নেই, উনি এই 3 মাসে একবার আসবেন, স্যার প্রত্যেক সপ্তাহে আসেন, স্যারের লোক এগুলো সব, ওনার একটাও লোক নেই, উনি যদি কাজে না তাহলে লোক আসতো। সেই লোক আমার কাছে ঢুকলো, কথাবার্তা শুনলো, সেই লোক কিন্তু নেগেটিভ হয়ে গেল, মানে আমার কাছে কাজ করালো না, তার কাছে দেখাবে হয়তো, তার কাছে ধাক্কা খেয়ে আমার কাছে ফের ফোন করেছে, বলছে স্যার ভুল হয়ে গেছে, আপনার কাছে কাজটা করাবো। বুঝতে পারছো? ভণ্ডামিতে ভরে গেছে। তুমি সেখান থেকে বের করবে কাকে? কাউকে না, বের করতে পারবে না। লোকে আমার কাছে আসার আগে চারিদিকে ঠকে গেছে, আমার কাছে তারপরে আসে। লোকে একটা সঠিক রাস্তা বলতে হবে, তান্ত্রিকের বিশ্বাসটা তাকে দিতে হবে, তবেই তো তোমার কাছে লোক আসবে। মালা পরে নিয়ে আমি বড় বাবা হয়ে গেলাম? যারা বড় মালা টালা পরে তারা শুধু ভণ্ডামি করে যাচ্ছে, লোকে তাদের কাছেই যাবে, ঠকবে, শেষে আমার কাছে এসে বলবে আমার কাছে টাকা নেই, আমি কি করে ফ্রিতে করবো? তাহলে আমার সংসার চলবে কি করে, আমার অ্যাসিস্ট্যান্ট চলবে কি করে, আমার গাড়ি চলবে কি করে, আমার ফ্যামিলি চলবে কি করে, আমি যদি সবাইকে ফ্রিতে করে দিই? বলে সবার তো আপনি টাকা নেন, আমারটা একটু ফ্রিতে করে দেন। সবাই তো একই কথাই বলছে আমার কাছে এসে, কিন্তু আমি যে রেঞ্জে কাজ করি সেটা অনেক কম, এবং কাজ হয়। যত রকমের এই যে ঢোল, যদি বরাহ বান না মারে, বাদ বাকি যে কোনো বান মারুক না কেন, আমার কাছে আসুক, আমি শ্মশানে বসিয়ে, তারাপীঠে হোক কামাখ্যা হয়ে বসিয়ে, আমি তাকে দেন আর দেন চুটকি মেরে, এরকম চুটকি মেরে আমি তাকে 15 মিনিটের মধ্যে বান কাটিয়ে দেবো, সে আস্তে আস্তে স্টেবল হতে থাকবে, সুস্থ হতে থাকবে। অনেক কিছু আছে, আলোচনা করলে তো শেষই হবে না, ঠিকই। তাই না? আর আমি মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি আপনাকে। কার আর কি বলবো, শেষ কোথায়? শেষ মানুষ নেই শেষ নেই তো, অন্তহীন। মানে আমাদের তান্ত্রিক এখন বেরিয়েছে চারিদিকে, সব ভুলে ভরা, কিরম দর্শনধারী গুণ বিচারি না, মানুষ ওরে বাবা এত মালা মানে এটা বড় বাবা, একদম। হুম, এত মালা পড়েছে মানে এটা বড় মা। এখন দেখো ঘর ঘর সব মেয়ে তান্ত্রিক বেরিয়ে গেছে না? তুমি ঠিক, কি, এটা ঠিক। হ্যাঁ তাই না? ঠিক। তুমি আজকে থেকে খেয়াল করে দেখো, 20 বছর আগের কথা বলছি, কটা মেয়ে তান্ত্রিকের খোঁজ পেতে তুমি? আজকে 19 বছর বয়স, আমি অমুক মা, হঠাৎ করে মা হয়ে গেছে। এরকমও দেখো, গাড়ি চালাতো ড্রাইভার তান্ত্রিকের সাথে, সেটা আজকের সেই ড্রাইভার বলছে কি আমি অমুক বাবা। অ্যাসিস্ট্যান্টই করতো মেয়েটা, এই কথা সেই বলছেন? অমুক মা। সেই ড্রাইভার এখন গাড়ি টাড়ি কিনে নিয়েছে? হ্যাঁ, সেটাই বলছি তো। আমি কিছুদিন আগে দেখছিলাম যে ভাই ড্রাইভার যদি বাবা। তান্ত্রিক হয়ে গিয়ে সে যদি এখন বড় জ্যোতিষ তান্ত্রিক হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমি তো শেষ হয়ে যাব। কথা কথা, ড্রাইভার হতে পারবে না সে যদি শেখে, দাঁড়ায়, আমি যদি তাকে পারমিশন দিই যে তুই কর আমার আন্ডারে থেকে, তাহলে হতে পারে। কিন্তু 6 মাস গাড়ি চালিয়েছে যে তান্ত্রিকের জ্যোতিষের কাছে, সে শুধু দেখেছে আদব কায়দাগুলো দেখে, সে এখন তান্ত্রিক। আর মেয়ে তান্ত্রিক ভরে গেছে, 20, 22, 25 বছরের মেয়েরা তান্ত্রিক হয়ে গেছে। এরা কোন জায়গায় সাধনা করেছে? জঙ্গলে গেছে, না মরার বুকে সাধনা করেছে বসে, নাকি কোনোদিন শ্মশানে বসে সাধনা করেছে? তারা হলো কি করে তান্ত্রিক? সেটাই। কিছু জ্যোতিষ আছে, তাদের বিদ্যাটাকে বিক্রি করছে, 6 মাসে আমি কোর্স শেখাচ্ছি, এগুলো এগুলো বলবে, বলে শিখিয়ে দিয়ে একটা সার্টিফিকেট নিজের কাছ আমার থেকে একটা দিচ্ছে। পার্ট থাকে কিভাবে এই কথাগুলো বলবা। হ্যাঁ, ওইটা শেখায় তো, যে এই কথাগুলো বলে কাস্টমারকে ডিলিং করবে। আর ওই যে মেয়েরা, আগে টাকা আগে কাজ পরে মূল্যের যে বিষয়টা বললেন না, নুন টোনের ব্যাপারগুলো, হ্যাঁ ওটাও মনে হয় শেখায় তাদের। শেখানো তো, শেখানো তো। এবার এই যে আজকে যে মেয়েরা তান্ত্রিক ঘর ঘর হচ্ছে, এটা কি ঠিক না ভুল? ভুল। কটা মেয়ে তান্ত্রিক দেখা গেছে বহু বছর আগে? একটা দুটো, এর বেশি তো না। না, এখন ঘরে ঘরে সবাই তান্ত্রিক, এটা একটা রোজগারের জায়গা বুঝে গেছে। আর সবাই মেয়ে তান্ত্রিকের কাছে বেশি যাচ্ছে, মেয়েরা না, মেয়ে তান্ত্রিক উনি আমারটা ভালো বুঝবে, গেলে তো খেয়ে নেবে এতটা। আর মেয়েদের নিয়ে থানা পুলিশ করলেও লাভ হবে না, এই জন্য মেয়েরা কি করছে, যা পাচ্ছে লুটে নিচ্ছে। কোনো একটা পুরুষ মানুষ গেছে, গিয়ে বলছে এই এই হয়েছে মা, আমার কাজটা করে দিন, করে দেবো, এত দিয়ে নিল, কাজ হলো না, তাকে ফোন করছে এরম করবি না, করলে তো ও কেস খাবে। থানায় ফোন করে দিল, হ্যালো স্যার, আমি অমুক শাস্ত্রী বলছি, একটা নাম বললো মেয়ে,
সে মেয়ে কিন্তু তান্ত্রিক। বলছে হ্যাঁ স্যার এমুক একটা লোক আমাকে না এরকম বাজে বাজে কথা বলছে, আমাকে ঠেট করছে। ধরে নিয়ে আসলো কোর্টে, থানায় ধরে নিয়ে আসলো। এই তুই বলেছিস তো? না স্যার আমি এত টাকা দিয়েছিলাম। বলে তোমাকে এত টাকা দিয়েছে? বলছে না স্যার মিথ্যে কথা বলছে। কোথায় টাকা দিয়েছে? কাগজ দেবে না তো, প্রমাণ নেই তো। দীপক শাস্ত্রী কাগজ দেয়, কাগজের মধ্যে লেখা থাকে আমি কত টাকা দিলাম, তাই না? কাগজ দেবে না, টাকা কিনে নেবে। আর মেয়েদের দেখবে, যত যত মেয়ে আছে তাদের দেখবে কোনো জায়গায় কোনো থানা পুলিশ কোর্ট কাছারি হচ্ছে না, তাদের উপর কেসই দিচ্ছে না তো কেউ, ভয়ে। মেয়ে তো, তার জন্যেই ঘর ঘর এখন মেয়েতান্ত্রিক বেরিয়ে গেছে। মেয়েরা এখন মহিলাতান্ত্রিক বেরিয়ে গেছে। 25 বছর বয়সে কি তান্ত্রিক? কোন জায়গায় সাধনা করেছো? তুমি তো পড়াশোনা শেষ করেছো, গ্র্যাজুয়েশন করেছো তোমার 22 বছর 23 বছর। এই 2 বছরের মধ্যে তুমি কি কামাখ্যায় গিয়ে সাধনা করেছো শ্মশানে বসে? সাধনা করতে গেলে মিনিমাম 5-6 বছর তো লাগবে, যদি ভালো তান্ত্রিক হতে চাও। দীপক শাস্ত্রীর মতন হতে গেলে 5-6 বছর তো সাধনা করতেই হবে, কম, কম করে, মানে এটা সবথেকে নিম্নতম বললাম। নিম্নতম। আর যারা অরিজিনাল তান্ত্রিক আর সাধুর মধ্যে অনেকে গুলি ফেলে। সাধু আলাদা, তান্ত্রিক আলাদা, কিন্তু হ্যাঁ, আগরি আলাদা। অঘরি আলাদা। হুম, অঘরি ঘর ঘুরে ঘুরে বেড়াবে, ওর শ্মশান বিষয়টাই মশালে আলাদা। থাকবে। তারপর সন্ন্যাসীও তাই, ঘুরে ঘুরে বেড়াবে কিন্তু শ্মশান মশালে সব। আর তান্ত্রিক সাধনা করে সে সাধনার মধ্যেই থাকবে, সে লোকের ভালো করবে, খারাপ করবে না। যে যিনি তান্ত্রিক তিনি ভালো করবে। অঘরি খারাপ করতে পারে, তান্ত্রিক কিন্তু ঘট করে খারাপ করবে না। না, আর এখন আসলেই উমুককে বান মেরে দিতে হবে, উমুকের না কাজটাকে ছাড়িয়ে দিতে হবে, উমুককে না ছাড়িয়ে দিতে হবে। হ্যাঁ করে দেবো, টাকা নিয়ে নিল কিছুই আর ছাড়ায় না। শুধু সময় 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 দিয়ে যাবে। এই নিয়ম ওই নিয়ম করুন। আপনি যখন খাট থেকে নামবেন মাথায় হাত দেবেন না, চুলে হাত দেবেন না। 11 দিন 12 দিনের মাথায় আপনার কিন্তু চলে আসবে সে বশীকরণ করে দিচ্ছি। আরে ঘুম থেকে উঠেই তো আগে লোকে চুল ঠিক করে। ভুল করে মাথায় হাত দিলে ফোন করলো, বলে হ্যালো আমি তো 11 দিন হয়ে গেল আমার তো বসে। বলে তুই মাথায় হাত দিয়েছিস না? বলছে না বাবা ভুলে ওই একবার হয়তো গেছিল। বলে ওই তো হয়ে গেছে, তুই আবার টাকা নিয়ে। তার লোকে বুঝতে পারছে না যে বশীকরণের জন্য আমি যাবো। আর যারা বশীকরণ পাগল তারা কি জানো তো, বেশিরভাগ নিজের বউকে বা নিজের বরকে বশীকরণ করছে না, পাশের বাড়ি বৌদি, পাশের বাড়ি দাদা, অফিসের বস, অমুক ছেলে অমুক মেয়েকে আমাকে বশ করে দিতে হবে। নিজের বাড়ি বউ আছে কিন্তু, তারাই পাগল। তারা এর জন্য এগুলোর জন্য দৌড়াচ্ছে। তারা ফ্রিতে মনে করছে একজনকে আমি নিয়ে নেব। আরে যদি বশীকরণ এরকম ভাবে হতো তাহলে তো সবাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে তো বশীকরণ করে নিতে পারত। বশীকরণ কখন হয়? যার সাথে তোমার খুব ভালো সম্পর্ক আছে, হুম, যার সাথে তোমার ওঠা বসা আছে, তোমার সাথে রোজ কথাবার্তা হয়, তাকেই তোমাকে তোমার অধীনে এনে দেওয়া যায়। তাও এটা কোন বিদ্যা? বশীকরণ না, মোহিনীকরণ করে বা সমোহন বিদ্যা করে। সমোহন বিদ্যা, তোমার প্রতি মোহন হয়ে যাবে। হুম, যেটা পিসি সরকার দেখাতো, এটাকে সমোহন বিদ্যা বলা হয়। তুমি বসে আছো চেয়ারে, সবাইকে বলছে দেখো চেয়ারে তোমরা কেউ নেই, চেয়ার নাই, এটাকে বলে সমোহন বিদ্যা। আমি বলছি কৌশিক তুমি আমাকে দেখতে পাচ্ছ? দেখো আমি নেই। তুমি বলছো হ্যাঁ আপনি নেন, তো আপনাকে দেখতে পাচ্ছি না তো। এটাকে বলে সমোহন বিদ্যা। বিদ্যাই তো জানে না, কত রকমের বিদ্যা আছে। তাই মানুষ যাদের কাছে যাচ্ছে ঠকছে, কিন্তু এই দীপক শাস্ত্রী অরিজিনাল লোক আছে তার কাছে আসবে না। তোমার পডকাস্টে তো সবাই আলোচনা করে, আমার মতন করে কজন আলোচনা করে? আমাকে শেখাতে পড়াতে হয়েছে কোনোদিন? কিছুই শেখা পড়াতে হবে না, যা বলবো স্ট্রেট কার বলে। এই জন্য অনেকে পছন্দ করে না, যারা পছন্দ করে একবার আমার কাছে আসলে আর জীবনে কারো কাছে ঘুরেও যাবে না একদম। ঠিক, ঠিক। তুমি তান্ত্রিকের কাছে গেলে কি হবে? তান্ত্রিক তো তাকে পরামর্শ দেবে। হুম, তান্ত্রিক চুপ করে বসে আছে, নাম আছে বলবো না, জাঁকজমক করে ঠোঁটে লিপস্টিক দিয়ে বসে আছে, বুঝতে পারছো? তান্ত্রিক বসে আছে, হ্যাঁ বলুন। বলছে বাবা আমার এই এই হয়েছে, চুপ করে শুনছি শুনছি শুনছি, একটা কথা বলেন। আমার কাছে কাস্টমার এসে বলছে, 5 মিনিট পরে বলে কি, হ্যাঁ এটার জন্য আপনার এত টাকা লাগবে। এই একটা কথাই নাকি বলেছে। যদি টাকা দিতে চান দিয়ে এখন পারবেন? বলেছে বাবা আমি তো এখন নিয়ে আসিনি, বাইরে গিয়ে বসুন, যবে টাকা নিয়ে আসবেন অ্যাসিস্ট্যান্টকে দেবেন, তারপরে আসবেন। তাদের ভিজিট কিন্তু 2,000, কারো 3,000। তাদের কাছে লোকে যাচ্ছে। সিস্টেম কি? 3 মাস আপনাকে ভিজিট দিতে হবে না, 6 মাস ভিজিট দিতে হবে না। আরে তুই তো একবারে যা নিয়ে নিজে শুধু আর জীবনে আসবে না। আর দুটো কথা বলেছে, আমার কাছে এসছে, আমার কাছে কত টাকায় কাজ করলো? 15,000 টাকায় কাজ করে নিলাম, কাজটা হলো। বলছে স্যার আপনি এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে আমার সাথে কথা বললেন, বোঝালেন, আপনি যেটা করলেন আমি দিলাম, আমি কাজ করে দিলেন, আমার কাজটা হলো। আপনি সেজে গুজেও বেশি বসে নেন,
আপনি অনেকক্ষণ ধরে কথা বলেন, আর ওখানে শুধু চুপ করে, সে কথা জানে না তো বলবে কি করে? লিখতেই তো পারে না। এদিকে 9 পাস না, এদিকে লিখছে আমি শাস্ত্রী। যখন যদি তুই ধরা পড়িস শাস্ত্রী, এই উপাধিটা কোত্থেকে পেলি? তুই কত পাস? উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন করলে, তবে তো গ্র্যাজুয়েশন করলে শাস্ত্রী সার্টিফিকেট পাওয়া যায়। 9 পাসে শাস্ত্রী সার্টিফিকেট কোত্থেকে আসলো? আমার কাছে আসছে কাস্টমার এবার ফিরে। কত বলবো, বলে শেষ করতে পারবো না। থ্যাংক ইউ স্যার আমাদেরকে এত সুন্দর করে আজকে শেয়ার করার জন্য। এবং স্যার আপনি কি এখনো শেখাচ্ছেন তো? আগের পডকাস্টে বলেছিলেন। আমি শেখাই কিরকম, আমি ইন্টারভিউ নিই। অনেকে ফোন করে বলে স্যার আমাকে তন্ত্র শেখাতে হবে না, আসুন এসে ভিজিট, একটা ভিজিটও নিই আমি তার কাছ থেকে, নিয়ে আমার কাছে, কারণ আমার সময়ের দাম আছে। ভিজিট এসে ভিতরে ঢুকলো, তাকে আগে জিজ্ঞাসা করি কি করতে শিখছেন, কি করবেন, শিখে এগুলো নিয়ে যদি মনে হয় ঠিক তবে তাকে শেখাই। আমি মানে সারা বছরে হয়তো 2টো তৈরি করি, ওই 2টোই সলিড। আমি ক্লাস করিয়ে 50, 100, 200 লোককে শিখিয়ে 6 মাসের মধ্যে কুকুর বিড়ালের মতন ছেড়ে দেবো, আর তারা ওই পেপারে অ্যাড দিয়ে, এখানে অ্যাড দিয়ে, ছোট ছোট পডকাস্ট করে তারা শুধু বলছে আমি সব ফ্রিতে করে দিচ্ছি। সে তো সবে নেমেছে, ফ্রিতে করার নাম করে ভিতরে ঢুকলেই যেত। তাই আমি সারা বছরে বা 1টা বা 2টো বা 3টে স্টুডেন্ট, খুব জোর 10টা স্টুডেন্ট আমার হয়, তৈরি করে দেন পুরো একেবারে, যাতে ওকে এমন না হয় যে বাঘের বাচ্চা করে দিই। একদম। মানে কোনো যদি কেউ তাহলে প্রশ্ন একদম করে, বুঝতে পারেন। সে যা উত্তর দেবে তারও জানা নেই যে প্রশ্ন করেছিল। তার জন্য আমার কাছে যে কটা স্টুডেন্ট আছে এখনো গাড়ি বাড়ি করেছে, তারা দেশ বিদেশের চেম্বার করছে এবং নাম ডাক আছে, তারা কোনো ভণ্ড না। ঠিকই, এটাই চাই স্যার। আর আপনাদেরকেও বলবো এত বেশি দীর্ঘায়িত করবো না, আজকের পডকাস্টটা একদম ইউনিক হয়েছে, একদম ইউনিক। এবং স্যার যে যেগুলো বলেছে আশা করবো আপনাদের ভালো লেগেছে। নাম্বার দেওয়া আছে, স্যারকে কল করবেন। এবং স্যার ওই নাম্বারেই তো কলিং করলে হ্যাঁ, ওই বুকিং নম্বরে হয়ে কল যাবে। করলেই পাওয়া যাবে। একদমই। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট দীপক স্যার, দীপক শাস্ত্রী, এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংস। নমস্কার, নমস্কার স্যার।